তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। সূচনা পর্ব। তারস্বরে বেজে ওঠা সেলফোনটা দৃষ্টি কেড়ে নিল কারো। স্ক্রিনে বাবা লেখায় দৃষ্টিপাত করে সামনে জনমানুষের দিকে তাকালো। অতঃপর বাম হাতে পড়ে থাকা ঘড়ির পাথরে কাঁটাগুলোকে দেখে সন্তর্পণে মাইক্রোফোনটা সরিয়ে রাখল। ফোনটা কানে ধরতেই কিছু শব্দতরঙ্গ ওড়নার আবরণের ঢেকে রাখা কানে প্রবেশ করল। তাজকিয়া, আম্মা কথা বলবে তোর সাথে। আমি এখন ফোন দিতে চাচ্ছিলাম না, জানি যে তোর প্রোগ্রাম আছে। কিন্তু আম্মা ছটফট করছে। একটু কথা বল মা। ছোট করে উত্তর এলো। দাও। উৎফুল্ল কণ্ঠে কেউ বলে উঠল। আসসালামু আলাইকুম। কি ও বেডি, আমারে দি বইল্লাই গেছ? স্মিতহাস্যে উত্তর দিল তাজকিয়া। ওয়া আলাইকুমুস সালাম। বলি নাই দাদি। একটু ব্যস্ত আর কি। তা কেমন আছো তুমি? শৈলডা বালানি? খুব বালা। এক্কেরে তর বিয়া খাউনের মতন। বিরক্তি ফুটে উঠল তাজকিয়ার মুখে। বিরক্তি ভরা কণ্ঠেই বলল। ওই যে, শুরু হইয়া গেছে তোমার হেই এক কথা। কিছুটা আহ্লাদি সুর ভেসে আসলো অপর পাশ থেকে। কি কস? শুরু হইব না। বয়স হইছে না তর। আশেপাশে একবার দেখে নিয়ে তাজকিয়া উত্তর করে। তোমার বড় নাতিনরে চোহে দেহ না বুড়ি। আমার পিছনে লাগছ কিয়ের লাইগা? অভিমানী সুরে উত্তর আসে। বড় নাতিনের লগে আমার কোনো কথা নাই। তর বিয়াই আগে খামু আমি। বিরক্তি উবে যায় তাজকিয়ার। কঠোর, শক্তপোক্ত দাদিটা তার সাথে বড়ই আহ্লাদী, অভিমানী কিশোরী যেন। নরম কণ্ঠে উত্তর দেয়। খাইবা তাইলে হেইডা তোমার ফুতেরে কও। তারে কও ফাত্র খুঁজতে। আমারে কও কি করতে? আমি খুঁজমুনি। হেই সুঙ্গা দো আবার বালা লাগতো না তুমগো। হুট করে একটা কণ্ঠ ভেসে আসে তাজকিয়ার পাশ থেকে। ফিসফিসানি কণ্ঠটা বলে ওঠে। তাজকিয়া, সময় হয়ে গেছে। এবার শুরু কর। দাদির উৎফুল্ল কণ্ঠের উত্তর না শুনেই তাজকিয়া বলে। ফরে কথা কমু আবার। ডাক্তার সে আমারে, রাইকা দিলাম। ফোন কেটে আগের জায়গায় রেখে মাইক্রোফোনটা ঠিক করে নেয়। কয়েকবার পরীক্ষণের এরপর শুরু করে বক্তব্য, কিন্তু খেয়াল করে না সেই একাগ্র দৃষ্টি যার বেড়াজালে সে বন্দিনী হয়ে গেছে। আদৌ হয়ে গেছে? আসসালামু আলাইকুম, প্রিয় সুধী। গণগ্রন্থাগার কর্তৃক আয়োজিত আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রতিবারের মতো এই আয়োজনের কেন্দ্রবিন্দু এক ঝাঁক ক্ষুদে তারকা, যাদের আলোয় উদ্ভাসিত হয়ে চলেছে আমাদের ধরা। তবে আজকে আমাদের এই আয়োজনে বিশেষ কেউ যোগ হয়েছে। আপনারা কি চিনতে পেরেছেন সেই বিশেষ কাউকে? চলুন চিনে নেওয়া যাক। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সরকারি এইচ.সি. কলেজের অধ্যক্ষ, জনাব বদরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য, জনাব নুরুল আলম। এবং আজকের বিশেষ আয়োজনের বিশেষ অতিথি, এইচ.সি. কলেজের প্রাক্তন শিক্ষার্থী, গ্রন্থাগারের বহু পুরাতন সদস্য এবং পেশায় বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, জনাব ইশতিয়াক মাহমুদ। করতালির শব্দে ধ্যান ভাঙ্গে এক জোড়া মুগ্ধ লোচনের। বিস্মিত হয়ে সে শুনে চলেছিল সুল্লিতার কণ্ঠনিঃসৃত বাক্য। একটা মানুষের ভাষার রদবদল এভাবে হতে পারে? একটু আগে আঞ্চলিক ভাষায় কথা বলা মেয়েটা কি দারুণভাবে উপস্থাপনা করল। ফোনের পুরো কথোপকথনটাই শুনেছে সে। ওই হাসিমুখে আর স্বচ্ছ চোখে যেন নিজেকে হারিয়ে ফেলল বিস্মিত মানব। মন জানতে চাইল সুল্লিতার নাম। তখনই মাইক্রোফোনে কেউ বলে উঠল। আর উপস্থাপক হিসেবে আমি তাজকিয়া সুলতানা আছি আপনাদের সাথে। পড়াশোনা করছি এইচ.সি. বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিষয়ে। মনে মনে কেউ আওড়ালো, তাজকিয়া, তাজকিয়া। অনুষ্ঠানের ক্রমধারায় চলল কার্যক্রম। পুরস্কার প্রদান শেষে ছত্রভঙ্গ হল সজ্জিত আয়োজনের। একে একে বাড়ির পথ ধরল সকলে। বিদায় নিয়ে তাজকিয়াও চলল হোস্টেল পথে। তার প্রস্থান পানে কেউ চেয়ে রইল অনিমেষ, যেন খুঁজল আবার দেখা হওয়ার কোনো মাধ্যম। কিন্তু মেয়েটা বড়ই একগুঁয়ে যেন। চাইল না কোনো দিকে। চলে গেল সম্মুখে চেয়ে। গ্রন্থাগার থেকে বের হয়ে বিকেলের নরম আলো গায়ে লাগালো তাজকিয়া। এখনই সন্ধ্যা নেমে যাবে। সূর্যের প্রখর তেজ কমে এসেছে। পথের ধারে খেয়াল করল বছর 7 এক শিশুকে। হাসিমুখে এগিয়ে গেল তার দিকে। কিরে টিটু, কি অবস্থা?
দিনকাল কেমন যায়? মেয়েটাকে দেখে টিটু নামক শিশুর অধর প্রসারিত হল। বড়ই মনোরম দেখালো সেই প্রসারণটুকু। প্রসন্ন হলো তাজকিয়ার মন। টিটু উত্তর দেয় হাসি মুখে, ভালা আপা। দিনকাল আল্লায় দিলে ভালাই যায়। তো এখনো এখানে কি? বাড়ি যাবি না? সন্ধ্যা হয়ে গেল তো। জামু আপা। আপনেরে দেওনের জন্যে একটা গাজরা রাখছি। আপনি আজকা এইখানে আইবেন ওইদিন বললেন না? তাই আমি অপেক্ষা করতাছিলাম। সহাস্য মুখের জবাবের বিপরীতে মনে মনে খুশি হলেও সেটা দেখায় না তাজকিয়া। মেকি রাগ নিয়ে বলে, প্রতিদিন আমারে ফ্রি গাজরা দিলে তোর ব্যবসা লাটে উঠবে। আমি শাড়ি পরে ঘুরে বেড়াই নাকি যে গাজরা লাগাবো? মেকি রাগ দেখে হাসে টিটু। বলে, আপনার হাতটা দেন। পোড়া দেই। হাত বাড়িয়ে দিয়ে তাজকিয়া চোখ রাঙিয়ে বলে, আজকেই শেষ কিন্তু। তারপর টিটুর ঘাড়ে এক হাত দিয়ে হেঁটে চলে পথ ধরে। সন্তর্পণে টিটুর অজান্তে 50 টাকার একটা নোট ভরে দেয় তার পকেটে। তাকে বিদায় জানিয়ে হোস্টেলের গলিতে ঢুকতেই ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় কেউ তার পিছে আছে। তাকে কি কেউ অনুসরণ করছে? তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব 2। গ্রন্থাগার চত্বর থেকে বের হয়ে চাতক পাখির ন্যায় দৃষ্টি মেলে কাউকে খোঁজে ইশতিয়াক। উহু নেই তো কোনো দিকে। চলে গেল মেয়েটা? তখনই চোখে পড়ে সুন্দর, মনোরম এক দৃশ্য। চোখ আটকে যায় সেখানে। ছেঁড়া, মলিন জামা পরা এক শিশু হাসিমুখে গাজরা পরিয়ে দিচ্ছে তাজকিয়ার হাতে। তাজকিয়ার স্বচ্ছ চোখের হাসিটা দৃষ্টিগোচর হয় ইশতিয়াকের। অজান্তেই তাদের অনুসরণ করা শুরু করে। তাজকিয়া হোস্টেলের গলিতে গেলেই টিটুর হাত খপ করে ধরে ইশতিয়াক। হকচকিয়ে যায় টিটু। গোল গোল চোখে তাকায় হাত ধরা ব্যক্তির দিকে। ইশতিয়াক তাকে টেনে নিয়ে যায় আরেক জায়গায়। অতঃপর ভাব জমানোর চেষ্টা করে। নাম কি? হঠাৎ আগন্তুকের এমন প্রশ্নে মনে সন্দেহের দানা বাঁধলেও ভ্রু কুঁচকে রেখেই উত্তর করে টিটু। 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 মম। ভাবনায় মজে ইশতিয়াক। কি দিয়ে মেয়েটার কথা জিজ্ঞেস করা শুরু করবে? ভেবে পায় না। ইতিউতি করতে করতেই শুধায়, যেই মেয়েটা চলে গেল এই মাত্র, ওই মেয়েটাকে চেনো তুমি? কেমন খাপছাড়া প্রশ্ন। এবার আসল উদ্দেশ্য ধরতে পারে টিটু। আচ্ছা এই ব্যাপার। পাল্টা প্রশ্ন করে সে। কেন? আপনের কি দরকার? থতমত খায় ইশতিয়াক। আসলেই তো। তার কি দরকার? কেন ঘন্টা দুয়েকের পরিচিত একটা মেয়ের খোঁজ নেওয়ার জন্য এমন ছুটোছুটি করছে ও? জানে না। কিন্তু আপাতত মন মস্তিষ্ক ঠান্ডা করা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। যার জন্য মেয়েটার খোঁজ নেওয়া আবশ্যক। অগোছালো ভাবেই উত্তর দেয়। আসলে তোমার সাথে মেয়েটার আচরণ দেখে অবাক লাগলো। আজকাল তো মানুষ মানুষকে গোনেই না, সেখানে একটা মেয়ের এমন ব্যবহার চোখে লাগে না বলো? এই জন্যই শুনছি। যেন কিছুটা কৈফিয়তের সুর, কিছুটা মন গলানোর সুর। তবে সুরটা কাজে দিয়েছে বোধহয়। সন্দেহগ্রস্ত আখিদ্বয় নিমিষেই নরম হয়ে যায়। স্মৃতি এসে ভর করে টিটুর চোখে। ইশতিয়াক খেয়াল করে সেটা। সুযোগটা কাজে লাগাতে চায়। রাস্তার ধারের ফুটপাতে বসে টিটুকে নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে টিটু বলে, হেইডা আমার আপা। আপন মায়ের প্যাটের না। কিন্তু আমি তারে আপন বইনি মানি। কথার ভাঁজে লুকানো অনুরক্তি দেখে খানিকটা বিস্মিত হয় ইশতিয়াক। বিস্ময় না লুকিয়েই বলে, আমাকে কি বলা যায় তোমার আপার কথা? কিভাবে সে তোমার আপা হয়ে উঠল? টিটু বোধহয় বলতে চাইল, এমন কথা মানুষকে বলতে তো কোনো দ্বিধা নেই। মানুষ জানুক আল্লাহ তার জীবনে একটা মেয়ের উসিলায় কত কিছু দিয়েছেন। আকাশ পানে দৃষ্টি মেলে টিটু বলল, আপা এই শহরে আইসে 2 বছর চলে। তখন আমার বয়স 5 বছর হইব। রাস্তায় বইসা ভিক্ষা করতাম। মায়ে কবে মরছে কইতে পারি না। তো আশেপাশের মাইনসে কয় আমার 2 বছরের সময় মায় মইরা গেছে। বুদ্ধি হওনের পর বাপেরে দেহি নাই। চেহারাও অহন ঝাপসা লাগে। ভিক্ষা করা ধরসি প্যাটের টানে। বাপে ফেলায় থুইয়া গেছে গা, আমারে খাওয়াইব কে? তাই রাস্তায় বইসা পড়লাম। আমার আরেক সঙ্গী আছে, রাজু। হ্যাঁ আর আমি একসাথে ভিক্ষা করা শুরু করছি। ভিক্ষা শুরু করার মাসখানেক পর একদিন দেহি এক মাইয়া বাসের থেইক্কা নাইমা মেলাক্ষণ ধইরা দাঁড়া রইছে। আমি আর রাজু কাছে গেলাম। বুঝবার পারলাম ঠিকানা চিনে না, পৌঁছা দিলাম। কি খুশি মাইয়ায়।
খুশি হইয়া আম্বরে 100 টাহার একটা নোট দিয়া কইল ভাগ কইরা নিতে। হেই দিন আম্ব আর ভিক্ষা করন লাগে নাই। খুশিতেই প্যাট ভইরা গেছিল। এমনই আপার লগে পরিচয়। আপার থাকার জায়গা চিন্তাম এই লাইগা ওই জায়গায় দাঁড়া থাকতাম। আপায় যদি দেইখা কোনো কাম দেয়। আপায় মনে হয় বুঝবার পারছিল। একদিন এই ফুটপাতে আমারে আর রাজুরে একসাথে বসা 2 প্যাকেট বিরানি খাওয়াইছে। বড়লোক গো বিরানি। তারপর জিজ্ঞাস করে আমরা কাম না কইরা ভিক্ষা করি কেন। আমরা কইলাম কাম তো কেউ দেয় না কি করমু। আপায় কতক্ষণ চুপ কইরা থাইকা জিগাইল আমরা কাম করতে চাই কি না। আমরা রাজি হওনে তার এক বান্ধবীরে ডাইকা তার বাড়ির মালির কাম দিল রাজুরে আর কইয়া দিল যেন আমার কাছে ফুল বিক্রি করে। তারপর হেই ফুল দিয়া গাজরা বানান শিখাইল। আর কইল কেমন বেচমু। আমার প্রথম খরিদ্দার আপায়। ওই দিন এমনই আপার হাতে বাইন্ধা দিছিলাম গাজরা। আমারে আগে কইছিল মালির কাম নিতে। আমি ইচ্ছা কইরা নেই নাই। হ্যাগো বাইতো গেলে আপারে তো রোজ দেখবার পারমু না। তাই যাই নাই। আমার কেউ নাই। কিন্তু আপারে আমি নিজের বইন মানি। তারে না দেইখা কেমন থাকমু কন। তাই যাই নাই। রোজ আপা ভার্সিটি থেইকা যখন বাইর হয় আমি পাহারা দিয়া নিয়ে আসি। আমার বইনরে যেন কেউ কিছু করতে না পারে। চোখে জল, মুখে হাসি। সেই হাসির উপর অস্ত যাওয়া সূর্যের রক্তাভালো যেন আরো একটু মমতা বাড়িয়ে দিল। ইশতিয়াক চেয়ে দেখল এক অদৃশ্য মায়ার বাঁধন, যেই বাঁধন সহজে বাঁধা যায় না। তবে একবার বাঁধতে পারলে ছিঁড়েও যায় না। একসাথে এত কথা বলে দম নিল টিটু। চোখ মুছে হাসি দিল, সেই হাসিতে রাজ্যের সুখ খুঁজে পেল ইশতিয়াক। এই যে সুখ। এখানে তো সুখের মেলা বসেছে। মায় পড়ে টিটুর হাতে কিছু টাকা দিতে চাইলে টিটু নাকচ করে বলে। আপা আমারে কাম করা শিখাইছে আর কইছে এমনে এমনে যেন কারো থেইকা টেহা না নেই। কাম কইরা নেই। নাইলে আমাগো সম্মান কইমা যাইব। আপায়ও আমারে কোনোদিন এমনে টেহা দেয় নাই। কামের বদলেই দিছে। আমি নিমু না এই টেহা। যারা কাম করতে পারে না তাগো দিয়েন আপনে। খুশি হয় ইশতিয়াক। কি গভীর মূল্যবোধ মেয়েটা গেথে দিয়েছে এই ছোট্ট বালকের অন্তরে। টিটুর মাথায় হাত দিয়ে বলে, অনেক বড় হও। টিটু বলে, আমার আপার জন্যেও দোয়া করেন। আপারে যেন আল্লাহ একটা ভালা বর দেয়। এক্কেরে আমার আপার মতন। থমকে যায় ইশতিয়াক। আর কথা বলতে পারে না। প্রস্থান নেয় টিটু। ইশতিয়াক অপলক চেয়ে দেখে সেই প্রস্থান। হাঁটা থামিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে তাজকিয়া। মোবাইল দেখার ভান করে খেয়াল করে অনুসরণকারীর আওয়াজ নেই। আবার চলতে শুরু করে, একই গতিতে তবে শব্দ কমিয়ে। এই তো, আবার কেউ পিছু নিয়েছে। হুট করে ঘুরে দাঁড়ায়। মুহূর্তেই বেঁকে যায় ভ্রু জোড়া। ছেলেটা হকচকিয়ে যায়। এভাবে ধরা খাবে ভাবেনি। কি ব্যাপার দীপ্ত ভাই? আপনি এখানে? মোবাইল ব্যাগে রেখে সেখানে রাখা ছুরিটা হাতমুঠ করে ধরে রাখে। আজেবাজে কিছু করতে চাইলেই বের করে এক পোঁচ দিয়ে দেবে। কাউকে বিশ্বাস নেই আজকাল। এইচ সি ভার্সিটির মাস্টার্সে অধ্যয়নরত দীপ্ত মুখার্জি। ক্লাব করার সুবাদে পরিচয় তাদের। বিব্রতকর মুখে জবাব দেয়, ইয়ে না, তেমন কিছু না। একটু কাজে এসেছিলাম আর কি। কথার ফাঁকে দৃষ্টি ঘুরে আসে তাজকিয়ার সমগ্র দেহে। দৃষ্টি দেখে গা গোলায় তাজকিয়ার। বাঁকা কণ্ঠে উত্তর দেয়, কাজটা কি আমার সাথে? যেহেতু আমাকে ফলো করছিলেন? ধরা পড়া চোরের মতো মুখ করে দীপ্ত। মেয়েটা ধরে ফেলল কি করে? কি চালাক। আসলে তোমার সাথে আমার একটু জরুরি দরকার ছিল। হাত ঘড়িতে সময় দেখে আকাশ পানে চায় তাজকিয়া। অন্ধকার ঘনিয়ে আসছে। এখনই হোস্টেলে ঢুকতে হবে। সুতীক্ষ্ণ দৃষ্টি মেলে দীপ্তকে শুধায়, আমার সাথে আপনার কিসের দরকার? তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব 3। একটা জরুরি বিষয়ে আলাপ করতে হবে। দীপ্তর উত্তরের বিপরীতে ভাবনায় মজে তাজকিয়া। ভেবেচিন্তে উত্তর দেয়, তাহলে সেক্ষেত্রে সময় লাগবে, যা এখন আমার হাতে নেই। আমার মনে হয় পরে সময় নিয়ে কথাটা শুনলে ভালো হবে। নিজ হঠকারিতায় মনে মনে বিরক্ত হলেও মুখে মেকি হাসি ঝুলিয়ে তাজকিয়ার কথায় সায় জানায় দীপ্ত। আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে ক্লাস শেষে ক্যান্টিনে কথা বলবো। তীক্ষ্ণ দৃষ্টি বলিয়ে সেই মেকি হাসি পরখ করে তাজকিয়া।
সে কোনো হাস্যরসাত্মক কথা বলেনি। তাহলে হাসির কারণ কি? আর সেই হাসি এমন মিথ্যে কেন? কিছু সন্দেহজনক লাগে তার কাছে। জি, ঠিক আছে। আসি আমি। পা বাড়িয়ে মোড় নিতেই দেয়ালের সাথে সেটে দাঁড়ায় তাজকিয়া। দীপ্ত ফোন করছে কাউকে। তার আচরণ সন্দেহজনক। ছেলেটার উদ্দেশ্য কি? ওইদিকে দীপ্ত তখন বলে চলেছে। হ্যাঁ, কথা হয়েছে। আরে সেই কথা না। ওইটা কালকে বলবো। ধুর, এই মেয়ে কেমনে তাকায়? মানুষ এমনে তাকায় থাকলে কথা বল যায় নাকি? কালকে দেখবি কিভাবে ওই মেয়েরে। কথা বলতে বলতে চল যায় দীপ্ত। সন্দেহ আরো গাঢ় হয় তাজকিয়ার। একটা মানুষের দৃষ্টি তখনই অস্বস্তিকর লাগে যখন নিজের মনে ব্যক্তি কিছু চেপে রাখে। দীপ্তর মনে চেপে রাখা বিষয়টা সে ধরতে পারছে না। এই ছেলের ডিপার্টমেন্ট আলাদা, কালে ভদ্রে দেখা হয়, ভালো মন্দ কোনো খোঁজ জানা নেই। খোঁজ নিতে হবে এখন। হোস্টেলে প্রবেশ করতে করতে মাগরিব আজানের ধ্বনি কর্ণগোচর হয়। থমকে দাঁড়ায় তাজকিয়া। সব বেসুরো চিন্তার মাঝে একটুখানি ভালো লাগার সুর। কোনো নির্জন জায়গায় বসে আজানটা শুনতে পারলে ভালো হতো। এই তাজ, কি? সিঁড়ির মাঝখানে দাঁড়ায় কার চিন্তা করিস? হয়ে যাওয়া প্রেমিকের নাকি না হওয়া বরের? উচ্চ কণ্ঠের মেয়েলি আওয়াজে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। মিতালি ডাকছে 2 তলা থেকে। মেয়েটা তার রুমমেট। ফোঁস করে নিঃশ্বাস ফেলে উপরের দিকে পা বাড়ায়। তার চোখ মুখে এখনো লেগে আছে দুশ্চিন্তার প্রলেপ। সেটা বোধহয় খেয়াল করে মিতালি। মনোযোগীভাবে তাজকিয়ার চেহারা পরখ করে সুধায়। কাহিনী কি বলতো? গেলি তো অনুষ্ঠানে তা চেহারা দেখে তো মনে হচ্ছে শ্রাদ্ধ থেকে আসলি। দৃষ্টি সরিয়ে মিতালির আনন পানে তাকায় তাজকিয়া। তাজকিয়ার চোখের ভাষা যেন পড়তে পারে মেয়েটা। উত্তেজিত হয়ে প্রশ্ন করে। কি হয়েছে রে? কোনো সমস্যা? তাজকিয়া উত্তর দেয় অবশেষে। উহু, এখনো হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কি হবে? দাঁড়া, নামাজটা পড়ে এসে বলি। তুই এখানেই থাক, সায় জানায় মিতালি। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আকাশের রঙের খেলা। একটু আগেই ছিল স্বচ্ছ নীল। তারপর হলো খানিকটা কমলা। এখন আস্তে আস্তে তমসায় আবৃত হয়ে যাচ্ছে। তার জীবনেও এমন একটা তমসাবৃত সময় এসেছিল। যখন হোস্টেলে উঠল, তখন তাকে দেখেই মেয়েরা কেমন নাক সিটকে তাকিয়েছিল। শূদ্র কি না, নিচু জাতের মানুষের দিকে বোধহয় সুন্দর করে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। মুসলিমদের সম্পর্কে আগে থেকেই তার ধারণা নেতিবাচক ছিল, তাই মুসলিম মেয়েরা তার থেকে দূরত্ব বজায় রেখে চললেও কিছু মনে হয়নি। কিন্তু যখন সনাতন ধর্মের মেয়েরা তাকে নিচু জাত বলে হে প্রতিপন্ন করছিল, তার সাথে এক রুমে থাকবে না বলে হুলস্থুল বাঁধিয়েছিল, তখন কোত্থেকে একটা মেয়ে এসে হাসি মুখে বলল, হাই, আমি তাজকিয়া। আমার রুমমেট হবে? ভগ্ন হৃদয়, ক্লান্ত দেহ আর বয়ে আনা সামগ্রী নিয়ে সে তখন হোস্টেলের মাঠে বসেছিল। কোথাও ঠাঁই হয়নি, কেউ দেয়নি। এরকম পরিস্থিতিতে মেয়েটার কথা বিস্ময়কর লেগেছিল বইকি। একটা মুসলিম মেয়ে তাকে সাহায্য করতে চাইছে, যেখানে তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে তার আপন ধর্মাবলম্বী মানুষ। কিছু বলতে পারেনি সে। মেয়েটাই তাকে নিয়ে গিয়েছিল রুমে। 2 বেডের ছোট্ট একটা রুমে এসে বলেছিল, রুমটা ছোট তো তাই কেউ আসতে চায়নি। তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে না? মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল মিতালি। জিজ্ঞেস করেছিল, আমার সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে? তোমার নামাজ পড়তে সমস্যা হবে না? হেসে দিয়েছিল মেয়েটা। সেই হাসতেই সহজ হয়ে গিয়েছিল মিতালি। হাসিমুখে উত্তর দিয়েছিল, এখানে হাজারটা হিন্দু মেয়ে থাকলেও আমার নামাজে কোনো অসুবিধা হবে না। শুধু তোমার সাথে কোনো ছবি বা মূর্তি থাকলে আমি যখন নামাজ পড়ব তখন একটু ঢেকে রাখবে তাহলেই হবে। এই তো, এভাবেই তাদের পথচলা শুরু। সবার কাছে হে প্রতিপন্ন হওয়া মেয়েটা তাজকিয়ার কাছে যেন কি মূল্যবান। তাজকিয়ার কণ্ঠে ধ্যান ভাঙ্গে মিতালির। সন্তপর্ণে মুছে ফেলে সুখস্মৃতির অশ্রুবিন্দু। ফোনে কথা বলতে বলতে আসছে মেয়েটা। মিতালি জিজ্ঞেস করে, কে আন্টি? হু, কালকে বাবা মা আসবে। রাতে ফ্লাইট। বলা বাহুল্য, কালকের ফ্লাইটে তাজকিয়ার বাবা মা হজ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। এখন বল, তখন কি নিয়ে এত চিন্তা করছিলি? খানিক থেমে তাজকিয়া উত্তর দেয়,
দীপ্ত মুখার্জি কে চিনিস? তোদের ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট? হ্যাঁ চিনি তো। কেন কি হয়েছে? আজকে হোস্টেলে আসার রাস্তায় ওই ছেলে আমাকে ফলো করছিল। পরে ধরে ফেলায় তখন বলে আমার সাথে নাকি কি জরুরি কথা আছে। নজর ভালো না ইতরটার। বিতৃষ্ণা ভরা অনুভূতি নিয়ে বলে তাজকিয়া। মিতালির প্রশ্ন। তোর সাথে ওর কি দরকার? আরে সেটাই তো। আমার কেমন যেন সন্দেহ লাগছে। বলেছি কালকে কথা বলবো। ক্যান্টিনে। কোনো কাহিনী আছে বুঝলি? আমি চলে আসার পরে কাকে যেন ফোন করে আমার সাথে দেখা হওয়ার কথা জানালো। উদ্বিগ্ন দেখায় মিতালিকে। এই তুই সাবধানে থাকিস। আজকালকার ছেলেপেলেদের কোনো ভরসা নেই। আচ্ছা শোন, আমি যখন ওর সাথে কথা বলবো তুই পাশের কোনো টেবিলে আগে থেকে বসে থাকবি। আমার সাথে না আগেই যাবি বুঝেছিস? সায়ে জানায় মিতালি। ক্যান্টিনে বসে আছে তাজকিয়া, সামনে দীপ্ত। পেছনের টেবিলে পেছনে ঘুরে বসে আছে মিতালি। আপনি কিছু বলতে চেয়েছিলেন? নিজেকে গুছিয়ে নেয় দীপ্ত। ভীষণ চিন্তিত মুখ করে বলে। আমি আসলে অনেক সমস্যায় আছি। কিন্তু কাউকে যে বিশ্বাস করে কিছু বলবো সেরকম কেউ নেই। আমার কারো সাপোর্ট দরকার। একা একা এতটা পথ এসে আমি আর আগাতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? কুঞ্চিত ভ্রুজোড়া আরো বেঁকে যায় তাজকিয়ার। এসব কেমন ধোঁয়াশা ভরা কথা? আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন? দীর্ঘ এক শ্বাস নিয়ে দীপ্ত বলে। আমি মুসলিম হতে চাই। সামনে তাজকিয়া এবং পেছনে মিতালি দুজনেই চমকে ওঠে। একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি মুসলিম হতে চায়, এটা যেকোনো মুসলিমের কাছে যারপরনাই আনন্দের বিষয়, কিন্তু ততটাই বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাবে একজন হিন্দু ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে তাজকিয়া এবং মিতালি উভয়ের মনে একই প্রশ্ন, তাহলে আমি কি করব? বিস্ময় কাটিয়ে প্রশ্ন করতে উদ্যত হতেই তাজকিয়া খেয়াল করে দীপ্তর চাহনি। হীন সেই দৃষ্টি দৌড়ে বেড়াচ্ছে তার শরীর জুড়ে। তখনই তার মস্তিষ্কে উদয় হয় কিছু প্রশ্নের। যে মানুষ ধর্ম পরিবর্তন করতে চায় তার চাহনি কি তখন এমন হতে পারে? তার চোখে তখন থাকে সত্য আলিঙ্গনের হাহাকার। ব্যাকুল হয়ে থাকে সত্য গ্রহণের জন্য। বিধ্বস্ত অবস্থার মাঝেও তার মনে থাকে শান্তি। কিন্তু দীপ্তর অবস্থা দেখে তার কোনোটাই মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে আমার কি কাজ? আমি কি করব? এই প্রশ্নটাই তৎক্ষণাৎ করে সে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এমন একটা কথার পর এরকম নীরব প্রতিক্রিয়া যেন কাম্য ছিল না দীপ্তর। থতমত খায় সে। আমতা আমতা করে বলে। আমাকে একটু সাহায্য করবে? প্রথমত আমি কোনো স্কলার নই। আপনার উচিত এখন একজন স্কলারের সাথে কথা বলা যার এই বিষয়ে জ্ঞান আছে। ভালো হয় আপনি কোনো মসজিদের ইমামের সাথে কথা বললে। দ্বিতীয়ত আমাদের ভার্সিটিতেই একটা গ্রুপ আছে যারা আপনাকে সাহায্য করতে পারবে। আমার মনে হয় আপনিও তাদের কথা জানেন। আপনার উচিত তাদের কাছেই যাওয়া। দীপ্ত ভেবেছিল তাজকিয়ার কাছে এই কথা বললে সে আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সাহায্য করার জন্য যেকোনো কাজ করবে। কিন্তু এই মুহূর্তে তার ঠান্ডা অভিব্যক্তি দেখে চিন্তা ভাবনা সব এলোমেলো হয়ে যায়। তাজকিয়ার চিন্তার রাজ্যেও তখন ঝড় উঠেছে। কালকের দীপ্তর ব্যবহার, আজকের কথাবার্তা সবকিছুই যেন অসংলগ্ন লাগছে। কেন এমন হচ্ছে? আশা করি আমাকে আর ফলো করবেন না। এমন কথায় চমকে উঠে দীপ্ত দেখে তাজকিয়ার প্রস্থান। তাহলে তার প্ল্যানের কি হবে? তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব ৩। একটা জরুরি বিষয়ে আলাপ করতে হবে। দীপ্তর উত্তরের বিপরীতে ভাবনায় মজে তাজকিয়া। ভেবেচিন্তে উত্তর দেয়। তাহলে সেক্ষেত্রে সময় লাগবে, যা এখন আমার হাতে নেই। আমার মনে হয় পরে সময় নিয়ে কথাটা শুনলে ভালো হবে। নিজ হঠকারিতায় মনে মনে বিরক্ত হলেও মুখে মেকি হাসি ঝুলিয়ে তাজকিয়ার কথায় সায় জানায় দীপ্ত। আচ্ছা ঠিক আছে। তাহলে কালকে ক্লাস শেষে ক্যান্টিনে কথা বলবো। তীক্ষ্ণ দৃষ্টি বলিয়ে সেই মেকি হাসি পরখ করে তাজকিয়া। সে কোনো হাস্যরসাত্মক কথা বলেনি। তাহলে হাসির কারণ কি? আর সেই হাসি এমন মিথ্যে কেন? কিছু সন্দেহজনক লাগে তার কাছে। জি, ঠিক আছে। আসি আমি। পা বাড়িয়ে মোড় নিতেই দেয়ালের সাথে সেটে দাঁড়ায় তাজকিয়া। দীপ্ত ফোন করছে কাউকে। তার আচরণ সন্দেহজনক। ছেলেটার উদ্দেশ্য কি? ওইদিকে দীপ্ত তখন বলে চলেছে। হ্যাঁ কথা হয়েছে।
আরে সেই কথা না, ওইটা কালকে বলবো। ধুর, এই মেয়ে কেমনে তাকায়। মানুষ এমনে তাকায় থাকলে কথা বল যায় নাকি। কালকে দেখবি কিভাবে ওই মেয়েরে। কথা বলতে বলতে চল যায় দীপ্ত। সন্দেহ আরো গাঢ় হয় তাজকিয়ার। একটা মানুষের দৃষ্টি তখনই অস্বস্তিকর লাগে যখন নিজের মনে ব্যক্তি কিছু চেপে রাখে। দীপ্তর মনে চেপে রাখা বিষয়টা সে ধরতে পারছে না। এই ছেলের ডিপার্টমেন্ট আলাদা, কালে ভদ্রে দেখা হয়, ভালো মন্দ কোনো খোঁজ জানা নেই। খোঁজ নিতে হবে এখন। হোস্টেলে প্রবেশ করতে করতে মাগরিব আজানের ধ্বনি কর্ণগোচর হয়। থমকে দাঁড়ায় তাজকিয়া। সব বেসুরো চিন্তার মাঝে একটুখানি ভালো লাগার সুর। কোনো নির্জন জায়গায় বসে আজানটা শুনতে পারলে ভালো হতো। এই তাজ, কি সিঁড়ির মাঝখানে দাঁড়ায় কার চিন্তা করিস? হয়ে যাওয়া প্রেমিকের নাকি না হওয়া বরের? উচ্চ কণ্ঠের মেয়েলি আওয়াজে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। মিতালি ডাকছে 2 তলা থেকে। মেয়েটা তার রুমমেট। ফোঁস করে নিঃশ্বাস ফেলে উপরের দিকে পা বাড়ায়। তার চোখ মুখে এখনো লেগে আছে দুশ্চিন্তার প্রলেপ। সেটা বোধহয় খেয়াল করে মিতালি। মনোযোগীভাবে তাজকিয়ার চেহারা পরখ করে সুধায়। কাহিনী কি বলতো? গেলি তো অনুষ্ঠানে, তা চেহারা দেখে তো মনে হচ্ছে শ্রাদ্ধ থেকে আসলি। দৃষ্টি সরিয়ে মিতালির আনন পানে তাকায় তাজকিয়া। তাজকিয়ার চোখের ভাষা যেন পড়তে পারে মেয়েটা। উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হয়েছে রে? কোনো সমস্যা? তাজকিয়া উত্তর দেয় অবশেষে, উহু এখনো হয়নি, কিন্তু মনে হচ্ছে হবে। কি হবে? দাঁড়া, নামাজটা পড়ে এসে বলি। তুই এখানেই থাক, সায় জানায় মিতালি। বারান্দায় দাঁড়িয়ে দেখতে থাকে আকাশের রঙের খেলা। একটু আগেই ছিল স্বচ্ছ নীল, তারপর হলো খানিকটা কমলা, এখন আস্তে আস্তে তমসায় আবৃত হয়ে যাচ্ছে। তার জীবনেও এমন একটা তমসাবৃত সময় এসেছিল। যখন হোস্টেলে উঠল, তখন তাকে দেখেই মেয়েরা কেমন নাক সিটকে তাকিয়েছিল। শূদ্র কি না, নিচু জাতের মানুষের দিকে বোধহয় সুন্দর করে তাকালে চোখ নষ্ট হয়ে যায়। মুসলিমদের সম্পর্কে আগে থেকেই তার ধারণা নেতিবাচক ছিল, তাই মুসলিম মেয়েরা তার থেকে দূরত্ব বজায় রেখে চললেও কিছু মনে হয়নি। কিন্তু যখন সনাতন ধর্মের মেয়েরা তাকে নিচু জাত বলে হে প্রতিপন্ন করছিল, তার সাথে এক রুমে থাকবে না বলে হুলস্থুল বাঁধিয়েছিল, তখন কোত্থেকে একটা মেয়ে এসে হাসি মুখে বলল, হাই, আমি তাজকিয়া, আমার রুমমেট হবে? ভগ্ন হৃদয়, ক্লান্ত দেহ আর বয়ে আনা সামগ্রী নিয়ে সে তখন হোস্টেলের মাঠে বসেছিল। কোথাও ঠাঁই হয়নি, কেউ দেয়নি। এরকম পরিস্থিতিতে মেয়েটার কথা বিস্ময়কর লেগেছিল বইকি। একটা মুসলিম মেয়ে তাকে সাহায্য করতে চাইছে, যেখানে তাকে দূর ছাই করে তাড়িয়ে দিয়েছে তার আপন ধর্মাবলম্বী মানুষ। কিছু বলতে পারেনি সে। মেয়েটাই তাকে নিয়ে গিয়েছিল রুমে। 2 বেডের ছোট্ট একটা রুমে এসে বলেছিল, রুমটা ছোট তো তাই কেউ আসতে চায়নি। তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে না? মাথা নাড়িয়ে সায় জানিয়েছিল মিতালি। জিজ্ঞেস করেছিল, আমার সাথে থাকতে তোমার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে? তোমার নামাজ পড়তে সমস্যা হবে না? হেসে দিয়েছিল মেয়েটা। সেই হাসতেই সহজ হয়ে গিয়েছিল মিতালি। হাসি মুখে উত্তর দিয়েছিল, এখানে 1000টা হিন্দু মেয়ে থাকলেও আমার নামাজে কোনো অসুবিধা হবে না। শুধু তোমার সাথে কোনো ছবি বা মূর্তি থাকলে আমি যখন নামাজ পড়ব তখন একটু ঢেকে রাখবে, তাহলেই হবে। এই তো, এভাবেই তাদের পথচলা শুরু। সবার কাছে হে প্রতিপন্ন হওয়া মেয়েটা তাজকিয়ার কাছে যেন কি মূল্যবান। তাজকিয়ার কণ্ঠে ধ্যান ভাঙ্গে মিতালির। সন্তপর্ণে মুছে ফেলে সুখস্মৃতির অশ্রুবিন্দু। ফোনে কথা বলতে বলতে আসছে মেয়েটা। মিতালি জিজ্ঞেস করে, কে আন্টি? হু, কালকে বাবা মা আসবে। রাতে ফ্লাইট। বলা বাহুল্য, কালকের ফ্লাইটে তাজকিয়ার বাবা মা হজ্জের উদ্দেশ্যে রওনা দিবেন। এখন বল, তখন কি নিয়ে এত চিন্তা করছিলি? খানিক থেমে তাজকিয়া উত্তর দেয়, দীপ্ত মুখার্জি কে চিনিস? তোদের ডিপার্টমেন্টের মাস্টার্সের স্টুডেন্ট? হ্যাঁ চিনি তো। কেন, কি হয়েছে? আজকে হোস্টেলে আসার রাস্তায় ওই ছেলে আমাকে ফলো করছিল। পরে ধরে ফেলায় তখন বলে আমার সাথে নাকি কি জরুরি কথা আছে। নজর ভালো না ইতরটার। বিতৃষ্ণা ভরা অনুভূতি নিয়ে বলে তাজকিয়া। মিতালির প্রশ্ন, তোর সাথে ওর কি দরকার? আরে সেটাই তো,
আমার কেমন যেন সন্দেহ লাগছে। বলেছি কালকে কথা বলবো। ক্যান্টিনে কোনো কাহিনী আছে বুঝলি? আমি চলে আসার পরে কাকে যেন ফোন করে আমার সাথে দেখা হওয়ার কথা জানালো। উদ্বিগ্ন দেখায় মিতালিকে। এই তুই সাবধানে থাকিস। আজকালকার ছেলেপেলেদের কোনো ভরসা নেই। আচ্ছা শোন, আমি যখন ওর সাথে কথা বলবো তুই পাশের কোনো টেবিলে আগে থেকে বসে থাকবি। আমার সাথে না আগেই যাবি, বুঝেছিস? সায়ে জানায় মিতালি। ক্যান্টিনে বসে আছে তাজকিয়া, সামনে দীপ্ত। পেছনের টেবিলে পেছনে ঘুরে বসে আছে মিতালি। আপনি কিছু বলতে চেয়েছিলেন? নিজেকে গুছিয়ে নেয় দীপ্ত। ভীষণ চিন্তিত মুখ করে বলে, আমি আসলে অনেক সমস্যায় আছি। কিন্তু কাউকে যে বিশ্বাস করে কিছু বলবো সেরকম কেউ নেই। আমার কারো সাপোর্ট দরকার। একা একা এতটা পথ এসে আমি আর আগাতে পারছি না। তুমি কি আমাকে সাহায্য করবে? কুঞ্চিত ভ্রু জোড়া আরো বেঁকে যায় তাজকিয়ার। এসব কেমন ধোঁয়াশা ভরা কথা? আপনি কি একটু ক্লিয়ার করে বলবেন? দীর্ঘ এক শ্বাস নিয়ে দীপ্ত বলে, আমি মুসলিম হতে চাই। সামনে তাজকিয়া এবং পেছনে মিতালি দুজনেই চমকে ওঠে। একজন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তি মুসলিম হতে চায়, এটা যেকোনো মুসলিমের কাছে যারপরনাই আনন্দের বিষয়, কিন্তু ততটাই বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখাবে একজন হিন্দু ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে তাজকিয়া এবং মিতালি উভয়ের মনে একই প্রশ্ন, তাহলে আমি কি করব? বিস্ময় কাটিয়ে প্রশ্ন করতে উদ্যত হতেই তাজকিয়া খেয়াল করে দীপ্তর চাহনি। হীন সেই দৃষ্টি দৌড়ে বেড়াচ্ছে তার শরীর জুড়ে। তখনই তার মস্তিষ্কে উদয় হয় কিছু প্রশ্নের। যে মানুষ ধর্ম পরিবর্তন করতে চায় তার চাহনি কি তখন এমন হতে পারে? তার চোখে তখন থাকে সত্য আলিঙ্গনের হাহাকার। ব্যাকুল হয়ে থাকে সত্য গ্রহণের জন্য। বিধ্বস্ত অবস্থার মাঝেও তার মনে থাকে শান্তি। কিন্তু দীপ্তর অবস্থা দেখে তার কোনোটাই মনে হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, এখানে আমার কি কাজ? আমি কি করব? এই প্রশ্নটাই তৎক্ষণাৎ করে সে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এমন একটা কথার পর এরকম নীরব প্রতিক্রিয়া যেন কাম্য ছিল না দীপ্তর। থতমত খায় সে। আমতা আমতা করে বলে, আমাকে একটু সাহায্য করবে? প্রথমত আমি কোনো স্কলার নই। আপনার উচিত এখন একজন স্কলারের সাথে কথা বলা যার এই বিষয়ে জ্ঞান আছে। ভালো হয় আপনি কোনো মসজিদের ইমামের সাথে কথা বললে। দ্বিতীয়ত আমাদের ভার্সিটিতেই একটা গ্রুপ আছে যারা আপনাকে সাহায্য করতে পারবে। আমার মনে হয় আপনিও তাদের কথা জানেন। আপনার উচিত তাদের কাছেই যাওয়া। দীপ্ত ভেবেছিল তাজকিয়ার কাছে এই কথা বললে সে আনন্দে উদ্বেলিত হয়ে তাকে সাহায্য করার জন্য যেকোনো কাজ করবে। কিন্তু এই মুহূর্তে তার ঠান্ডা অভিব্যক্তি দেখে চিন্তা ভাবনা সব এলোমেলো হয়ে যায়। তাজকিয়ার চিন্তার রাজ্যেও তখন ঝড় উঠেছে। কালকের দীপ্তর ব্যবহার, আজকের কথাবার্তা সবকিছুই যেন অসংলগ্ন লাগছে। কেন এমন হচ্ছে? আশা করি আমাকে আর ফলো করবেন না। এমন কথায় চমকে উঠে দীপ্ত দেখে তাজকিয়ার প্রস্থান। তাহলে তার প্ল্যানের কি হবে? তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব 4। ব্যস্ত মহাসড়ক। এয়ারপোর্টের ব্যস্ততা যেন তার চেয়েও বেশি। সূর্য এখনো অস্ত যায়নি। কিন্তু রাতের জন্য তারা বোধহয় সূর্যের চেয়ে মানুষের বেশি। সেই ব্যস্ত মহাসড়ক পেরিয়ে এয়ারপোর্টে তাজকিয়া আর মিতালি। রাতে তাজকিয়ার মা বাবার ফ্লাইট। তখন তো আর এখানে থাকা সম্ভব না, হোস্টেলের টাইট শিডিউল। সময়ের কাঁটা একটু এদিক ওদিক হলেই আর ঢুকতে পারবে না। তাই আগেই বাবা মায়ের সাথে দেখা করে যাচ্ছে। আর মিতালি? সে তো সকালের ওই ঘটনার পর থেকে অস্থির। দীপ্তর কথা সুবিধার লাগেনি। আজকাল কত কিছু হচ্ছে। তাই মেয়েটাকে আর একা ছাড়তে মন চাইল না, চলে আসলো তাজকিয়ার সাথে। ওকে নিয়েই হোস্টেলে যাবে। তাজকিয়া বাবা মায়ের থেকে বিদায় নিচ্ছে। শোনো বাবা, ওখানে যে কিছু ভিডিও করতে যাবা না যেন। আল্লাহ সুযোগ দিলে আমি যখন যাব তখন যা দেখার দেখতে পারবো। আমাকে দেখানোর জন্য তোমরা নিজেদের কোনো কাজে গাফিলতি করবা না। মেঘ নেমে আসা মুখে সাই জানায় তাজকিয়ার বাবা। কই ভেবেছিলেন যেখানে যাবে সব ভিডিও করে রাখবে মেয়েদের দেখানোর জন্য। আর এই মেয়ে নিষেধাজ্ঞা জারি করে দিল। তখনও শেষ হয়নি তাজকিয়ার কথা। আর মা, একটু পরপর ভিডিও কল দিবা না। ওখানে তোমাদের যেইটা করতে বলবে সেইটা মন দিয়ে করবা। সবচেয়ে ভালো হয় অনলাইনেই না আসলে।
তড়িৎ কিছু কোণ পড়ার ভঙ্গিতে বলে, এই বাবা ফোনটা দাও তো, ফেসবুকটা ডিএক্টিভেট করে দেই, দেশে আসলে আবার অ্যাক্টিভেট করে দিব। ঘন্টার পর ঘন্টা ফেসবুক স্ক্রুল করা বাবা আর একটু পর পর ভিডিও কল করা মা, দুজনেরই মন খারাপ। সেই মন খারাপ নিয়েই মা বলেন, তাহলে তোর সাথে, তাসমিয়ার সাথে যোগাযোগ করব কি করে? হোয়াটসঅ্যাপে কল দিবা, কিন্তু শুধু রাতে, সারাদিনের কাজ শেষ করার পর। ভালো কথা। দাদি আর আপু কোথায়? বাসায় একা রেখে আসছো? উত্তরে বাবা বলেন, না, তোর বড় কাকার বাসায় আছে, ওখানেই থাকবে এই কয়েকদিন। বাবার ফোন ফেরত দিয়ে হাতঘড়ির দিকে নজর দিয়ে সময় দেখে তাজকিয়া। এখনই বের হওয়া প্রয়োজন। মিতালিকে ইশারায় সেটা বোঝাতেই সেও বিদায় নেয় তাজকিয়ার বাবা মায়ের থেকে। হোস্টেলের পথ ধরে উভয়েই। আমার হইছে যত জ্বালা। সারাদিন তাদের ফরমাইশ খাটো। এইটা করো, এইটা করো। আমার কষ্ট দেখার কেউ আছে? নাই। তা থাকবে কেন? সারাটা দিন বাড়িতে আমি একা একা থাকি, আমার কথা কেউ ভাবে? ভাবলে তো কবেই আমার কথা শুনতো। শুনতে হবে না, কাউকে আমার কথা ভাবতে হবে না। এবার আমি বাড়ি থেকে বের হয়ে যাব। যেদিক দুই চোখ যায় চলে যাব। আর সহ্য করব না এসব। আস্তে ধীরে খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে মায়ের দিকে চোরা চোখে তাকিয়ে ইশতিয়াক উত্তর দেয়, আজকে আব্বু আসলেই বলবো আরেকটা বিয়ে করে নিতে। আমার আম্মু সারাদিন বাড়িতে একা থাকে, তার একটা সঙ্গীর প্রয়োজন আর আমার আব্বু সেই কথা ভাবেই না। এসব তো মানা যায় না। ভীষণ চিন্তিত মুখ করে বলতে থাকে ইশতিয়াক। কথাটা বলা শেষ হলেই পিঠে দুম করে এক আঘাতে কুঁকড়ে ওঠে। আহ! খ্যাঁক করে ধমকে ওঠেন মা। এই আমি তোর সংসার গোছানোর কথা ভাবছি আর তুই আমার সংসার ভাঙ্গার কথা ভাবিস। এই তুই আসলেই আমার ছেলে তো? নাকি হাসপাতালে অদল বদল হয়ে গেছে? হায় আল্লাহ! আমার ছেলেটা কই? মায়ের বিলাপে যোগ দেয় ছোট ভাই ইমতিয়াজ। আমি বলছিলাম আম্মু, এইটা আমার ভাই হইতেই পারে না। নিশ্চয়ই হাসপাতালে পাল্টায় গেছে। দেখশো মিলল না এখন। হু, কথা শেষ করতেই মাথার পেছনে এক গাঁটটা খায়। মুখ কুঁচকে ভাইয়ের দিকে তাকাতেই আরেকবার মার খাওয়ার আগে দৌড়ে পালায়। মাকে ঠান্ডা করতে জড়িয়ে ধরে ইশতিয়াক। ও আম্মু! এমন করে রাগ করে আছো কেন? তুমি রাগ করে থাকলে আমার ভালো লাগে? মোচড়া মুচড়ি করতে করতে মা জবাব দেন, থাক এখন আর ঢং করতে হবে না। আমার কষ্ট যে বুঝে না আমি তার কেউ না। আরও শক্ত করে ধরে ইশতিয়াক শান্ত স্বরে বলে, আমি তোমার কষ্ট বুঝি আম্মু। আচ্ছা যাও, বিয়ে করব আমি। চকচক করে ওঠে মায়ের মুখ। সত্যি করবি? তাহলে মেয়ে দেখা শুরু করি? না মেয়ে দেখতে হবে না। ভ্রু কুঁচকে মা প্রশ্ন করেন, তাহলে কাকে বিয়ে করবি? তোর পছন্দ আছে? উত্তর পাওয়ার আগেই আবার বলেন, এই শোন আমার পছন্দ না হলে কিন্তু ওই মেয়ে বাদ বলে দিলাম। আমার পরিবারের সাথে মিলে চলতে পারে এমন মেয়ে হতে হবে। হাসিমুখে দৃশ্যপটে তাজকিয়ার কথা ভেবে ইশতিয়াক উত্তর দেয়, সেই খোঁজই তো নিব। আমার আম্মুর পছন্দ না হলে বাদ। কয়েকটা দিন সময় দাও। খোঁজ খবর নিয়ে তারপর তোমাকে জানাবো। সায়ে জানান মা। মায়ের মাথায় স্নেহের পরশ বলিয়ে সুল্লিতার কথা ভাবতে বসে ইশতিয়াক। ক্লাস শেষ করে বের হলো তাজকিয়া। মিতালি আজকে সাথে নেই। অসুস্থ মেয়েটা। একাই হোস্টেলে ফিরতে হবে। মাঠটা কেমন জনশূন্য দেখায় তাজকিয়ার কাছে। ভাবনার রাজ্য মাথায় নিয়ে হাঁটতে থাকে। হুট করে কেউ হাত ধরে টান দেওয়ায় সংবিত ফিরে আসে। হাতের দিকে তাকিয়ে সামনের মানুষটার দিকে চায়। দৃষ্টিটা বদলে যায়। অগ্নিদৃষ্টি যেন ভস্ম করে দেবে অপর পক্ষকে। চাহনি দেখে হাত ছেড়ে দেয় দীপ্ত। আমতা আমতা করে বলে, ডাকছিলাম, শুনছিলে না, তাই। ভীষণ শানিত কণ্ঠে তাজকিয়া জবাব দেয়, তাই বলে আপনি আমার হাত ধরতে পারেন না। সেই অনুমতি আপনাকে আমি দিইনি। এই মেয়ের দৃষ্টি, কণ্ঠ দীপ্তর গোছানো ভাবনাকে এলোমেলো করে দেয়। এরকম তো আগে হয়নি। এই প্রথম কোনো মেয়ের সামনে এসে খেই হারিয়ে ফেলছে সে। উহু, থেমে পড়া যাবে না। জিততে ওকে হবেই। আবারও সেই কণ্ঠে ভাবনা থামে তার। কি সমস্যা? সরে দাঁড়ান। আমি তোমার কাছে একটা সাহায্য চেয়েছি। তোমার উচিত আমাকে সাহায্য করা।
খানিকটা জোরের সাথে উচ্চ কণ্ঠে বলে দীপ্ত। আশেপাশে তাকিয়ে তেমন কাউকে পায় না তাজকিয়া। আড়ালে থাকা ব্যক্তিকে কি আর দেখা যায়? বিরক্ত হয় মেয়েটা। তার স্পষ্ট এড়িয়ে যাওয়ার পরেও দীপ্তর এমন ব্যবহারের মানে কি? আমি আপনাকে কাল এই ব্যাপারে বলেছি। এসব বিষয়ে আমার জানাশোনা কম। তারপরও আজকে এখানে আসার মানে কি? তড়িঘড়ি করে দীপ্ত বলে ওঠে। তোমাকে অত কিছু জানতে হবে না। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। মনে মনে আওড়ায় আমি তো চাই যেন তুমি কিছু না জানো। সন্দেহ ভেসে ওঠে তাজকিয়ার চোখে। আমি আপনার পাশে থাকব কেন? কি হই আমি আপনার? হও না, কিন্তু হতে কতক্ষণ? এসব হেয়ালি কথা ছাড়ুন তো। আমাকে যেতে দিন। তাজকিয়া চলে যেতে উদ্যত হতেই আবার হাত ধরে দীপ্ত। মেজাজ চড়ে ওঠে মেয়েটার। খানিকটা উচ্চ কণ্ঠেই বলে, সমস্যা কি আপনার? অ্যাভয়েড করছি বুঝতে পারছেন না? বারবার হাত ধরছেন কেন? কি চাই আপনার? তোমাকে। কি হো? তোমাকে। তোমাকে আমি পছন্দ করি তাজকিয়া। এই তো, ঠিক এই চিন্তাটাই করছিল তাজকিয়া। টান মেরে হাত ছাড়িয়ে বলে, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। হন্তদন্ত হয়ে দীপ্ত বলে, কেন? আমি মুসলিম না বলে? কালকে তো তোমাকে বললামই আমি মুসলিম হতে চাই। আপনার যা ইচ্ছা আপনি হতে পারেন। তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনাকে পছন্দ করি না মানে করি না। যেতে দিন আমাকে। আবারও পথ আটকায় দীপ্ত। আমার দোষটা কি? এমন করছো কেন? ধৈর্যহারা হয় তাজকিয়া। রাগে হিসহিস করতে করতে জবাব দেয়। আমার সাথে ভণ্ডামি করতে আসেন? কি মনে হয় আমাকে? কিছু বুঝি না আমি? আমাকে বোকা ভাবলে সবচেয়ে বড় ভুল করবেন। হাতের লাল সুতা এখনো খোলেননি, সকালে পূজা দিয়ে এসেছেন সেই তিলকটাও ভালো করে মুছে আসেননি। আপনি মুসলিম হতে চান? এটা আমাকে বিশ্বাস করতে হবে। ইতর কোথাকার। প্রথম কথায় মুখোশ খুলে যাওয়ার আভাস পেলেও পরের কথাটুকুতে রেগে যায় দীপ্ত। এই মেয়ে। আমাকে ইতর বলো কোন সাহসে? জানো আমি কে? চাইলে তোমার কি হাল করতে পারি জানা আছে তোমার? অবশ্যই জানি। আপনি দীপ্ত মুখার্জি ভালোভাবে বললে একটা ভণ্ড, ইতর, অসভ্য। যার চোখে সমস্যা, মনে সমস্যা এখন মনে হচ্ছে মাথায়ও সমস্যা। তাজকিয়ার হাত মুছড়ে ধরে দীপ্ত। এত তেজ কই থেকে আসে তোর? তেজ দেখাস আমারে? তোর তেজ বাইর করব আমি। ভালো কথা বললাম ভালো লাগে নাই তো। দেখ এবার কি করি তোর সাথে। আমার কথায় তুই উঠবি আর বসবি। তোরে নাচাইতে যা যা করতে হয় তাই করব আমি। গি। আশেপাশে সাহায্যের আশায় তাকায় তাজকিয়া। কেউ নেই। এই সময় তো ক্যাম্পাস এভাবে ফাঁকা হয় না। তাহলে কাকে ডাকবে ও? কোনো উপায় না পেয়ে দীপ্তর এক পায়ের পেছনে লাথি বসায়। হাঁটু ভেঙে পড়ে যায় দীপ্ত। সেই সুযোগে হাত ছাড়িয়ে দৌড়ে দৃষ্টিসীমা অতিক্রম করে তাজকিয়া। সেদিকে তাকিয়ে ক্রূর হেসে দীপ্ত বলে, চীনে যখন আমারে ফেলসই ললনা, তোমারে তো আর আমি ছাড়ছি না। তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব ৫। দৌড়াতে দৌড়াতে রুমে যায় তাজকিয়া। ওর এই অবস্থা দেখে ভয় পেয়ে যায় মিতালি। তাজকিয়া বসতেই ওকে এক গ্লাস পানি এগিয়ে দেয় সে। তখনই খেয়াল করে তাজকিয়ার কবজির কাছে লাল দাগ। উদ্বিগ্ন হয়ে ওঠে মেয়েটা। তাজ, তোর হাতে কি হয়েছে? দম নেয় তাজকিয়া। আবার শুধায় মিতালি। কিরে বল, কি হয়েছে? ঘটে যাওয়া পুরো ঘটনাটা শোনায় তাজকিয়া। ভয়ে কেঁপে ওঠে মিতালির মন। হুট করে জড়িয়ে ধরে তাজকিয়াকে। তোর সাথে ওর কিসের শত্রুতা তাজ? ও তোর সাথে এমন করছে কেন? ওর সাথে আমার কোনো শত্রুতা নেই মিতা। তবে আমার মনে হয় এর পেছনে ওর বিশেষ মোটিভ আছে। আমাকে আরো ভোগান্তিতে ফেলতে চায় ও। কেন? এসব করে ওর কি লাভ? সেটা বুঝতে পারছি না। তবে আমার সাথে রিলেশনে যাওয়া ওর মেইন উদ্দেশ্য না। আমার মনে হচ্ছে ও আমাকে ইউজ করে কিছু করতে চাচ্ছে। ভয়ে বিচলিত মন নিয়ে মিতালি বলে, তুই এখন কি করবি তাহলে? আঙ্কেল আন্টিকে জানা। বিরক্ত হয় তাজকিয়া। মিতালিকে ছাড়িয়ে হিজাব খুলতে খুলতে জবাব দেয়, বাবা মা দেশে নাই মিতা। আর ওরা থাকলেও বাকি। আমার মনে হচ্ছে আজকে রাতের ভিতরে কিছু একটা হবে। কৌতূহল ভর করে মিতালির চোখে মুখে। তুই কিভাবে বুঝলি?
চিন্তিত ভঙ্গিতে জবাব দেয় তাজকিয়া। কি জানি, মনে হচ্ছে। ওর হাবভাব দেখে মনে হলো না এতটুকুতেই ও থামবে। কপালে হাত রেখে বিড়বিড় করে মিতালি বলে ওঠে, এ আবার কোন নতুন বিপদ? আকাশে মেঘের ঘন ঘটা। মিটি মিটি করে জ্বলতে থাকা তারার রাজ্যকে ঢেকে দিয়ে সদর্পে সেই জায়গা দখল করে নিয়েছে মেঘরাজ্য। রাশি রাশি কালো মেঘ এখনই যেন ভেঙে পড়বে ধরণীর বুকে। এমন কঠিন আবহাওয়ায় স্বস্তিতে নেই মিতালি। রাতের খাওয়ার পর্ব চুকিয়ে বাসন ধুতে গেছে তাজকিয়া। রুমে থাকা তার ফোন অনবরত বেজে চলেছে। আননোন নাম্বার হওয়ায় রিসিভ করছে না মিতালি। আজকে সকালের পর থেকে সবকিছুতেই ভয় পাচ্ছে সে। এই যে ফোন বেজে চলেছে এটার শব্দও যেন তার কাছে বজ্রপাতের শব্দের মতো লাগছে। বারান্দায় যে হাঁক ছেড়ে ডাকে তাজকিয়াকে। কাজ গুছিয়ে আসে তাজকিয়া। ফোন বাজতে দেখে ধরতে নিলেই মিতালি বলে লাউডস্পিকারে দিতে। তাই করে সে। ওপাশ থেকে ভেসে আসে এক কণ্ঠ। কি ভেবেছিস? তোকে ছেড়ে দিয়েছি? এখনো সময় আছে। আমার প্রস্তাবে রাজি হয়ে যা। চোখ মুখ শক্ত হয়ে আসে তাজকিয়ার। ইতরটা ফোন দিয়েছে। ভয়ে কাঁপে মিতালি। শক্ত কণ্ঠে তাজকিয়া জবাব দেয়। কি সমস্যা আপনার? আমার পেছনে এভাবে লেগেছেন কেন? কিসের শত্রুতা আমার সাথে আপনার? কোনো শত্রুতা নেই তো সুন্দরী। তোমার পেছনে লেগেছি কারণ তুমি আমার টার্গেট। এই মাসের টার্গেট। ওইসব কথা বাদ দাও। তোমাকে লাস্ট একটা সুযোগ দিতে ফোন দিয়েছি। আমার প্রস্তাব মেনে নাও না হলে তোমার জীবনের ধ্বংস দেখবে নিজের চোখে। কিন্তু কিচ্ছু করতে পারবে না। তাজকিয়ার হাত খামচে ধরে মিতালি। শক্ত কণ্ঠেই তাজকিয়া জবাব দেয়। কি প্রস্তাব? শিকারী মুঠোয় পাওয়ার আনন্দে নেচে ওঠে দীপ্তর মন। ভাবে, এই যে ধরা দিচ্ছে। হাসিমুখে জবাব দেয়। কালকে সকাল 10টার ভিতরে ক্যাম্পাসে থাকবে। তারপর আমি আর তুমি আমাদের প্রথম ডেটে হোটেলে যাব। আফটার অল তুমি আমার গার্লফ্রেন্ড। দাঁত মুখ খিচে কথাটুকু শোনে তাজকিয়া। হোটেলে ঠিক কোন ধরনের ডেট হতে পারে তার ভালো করেই জানা আছে। সে অসভ্যটার কোন জনমের গার্লফ্রেন্ড। রাগে মাথা দপদপিয়ে ওঠে। সহ্য করতে পারে না আর। মিতালির বিস্ফোরিত নেত্র অগ্রাহ্য করে চিৎকার দিয়ে বলে ওঠে, জানোয়ার! কোন সাহসে তুই আমাকে এসব প্রস্তাব দিস? মানলাম না আমি তোর প্রস্তাব। যা ইচ্ছা কর তুই। বাটপার কোথাকার! কি মনে হয় তুই যা বলবি তাই শুনবো আমি? কোনোদিন না। মর তুই! খট করে কেটে দেয় ফোন। জোরে জোরে দম ফেলছে সে। ওইদিকে মিতালি দৌড়ে যেয়ে দরজা বন্ধ করে। কেউ শুনে ফেললে কি হবে? চোখে পানি এসে যায় তার। মেয়েটার সাথে এমন হচ্ছে কেন? টুং করে শব্দ হলে ফোনের দিকে নজর যায়। তাজকিয়ার ফোনে মেসেজ এসেছে। স্ক্রিন অন করতেই ভেসে ওঠে কিছু শব্দ। এবার নিজের ধ্বংস দেখার জন্য প্রস্তুত হ। বাইরে কঠিন বজ্রপাত হচ্ছে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। সেই সাথে গুমোট হয়েছে দুটো অন্তর। অপেক্ষা ভয়ানক কিছুর। ভার্সিটির উদ্দেশ্যে বের হচ্ছে তাজকিয়া আর মিতালি। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছে সে। মনে দানা বাঁধা ভয়কে চাপা দিয়ে রাখতে চাচ্ছে। কিন্তু মিতালির অবস্থা খারাপ। কাল সারারাত ঘুম হয়নি তার। চোখ লেগে গেলেই ধরফরিয়ে উঠেছে। পাশের বেডে তাকিয়ে দেখেছে তাজকিয়া ঠিক আছে নাকি। মাঝে মাঝে উঠে যে ওর মাথার পাশে বসে থেকেছে, কতক্ষণ হাত বুলিয়ে দিয়ে এসেছে মাথায়। প্রার্থনা করে চলেছে মেয়েটার যেন কোনো বিপদ না হয়। কিন্তু ওর ঘুম দেখে অবাক হয়েছে। মেয়েটা এত নির্ভার কিভাবে? রুম লক করে বের হতেই কিছু বাঁকা দৃষ্টির সম্মুখীন হয় তাজকিয়া। সিনিয়র জুনিয়র সবাই কেমন চোখে তাকাচ্ছে তার দিকে। পাত্তা না দিয়ে সামনে চলতে থাকলে এক সিনিয়র এসে দাঁড়ায় তার সামনে। মুখে তাচ্ছিল্য ফুটিয়ে বলে, হাহ! তোর যে তলে তলে এত শয়তানি সেটা আমি আগেই আঁচো করেছিলাম। ভালো মানুষের মুখোশ পরে থাকো তুমি তাই না? ভ্রু জোড়া কুঁচকে আসে তাজকিয়ার। এসব কি কথা? সে জানে এই মেয়ে তাকে কোনো অজানা কারণে পছন্দ করে না। কিন্তু তাই বলে এভাবে কোনোদিন কথা বলেনি। এসব কি ধরনের কথা আপু? কি বলতে চাচ্ছেন আপনি? আহারে কিছু বোঝে না মেয়ে। কি মাসুম। তা এতই যখন উতলা তুই রাস্তায় যেয়ে দাঁড়া, কাস্টমার পেয়ে যাবি। ভদ্র ছেলেদের নিয়ে টানাটানি করতে লজ্জা করে না?
প্রথমটুকু আফসোসের সুরে বললেও পরের কথায় তীব্র ঘৃণার আভাস। অবাক হয়ে তাজকিয়া বলে ওঠে, আপু, কি বলছেন আপনি এসব? আশেপাশে জড়ো হওয়া মেয়েরা এতক্ষণ তামাশা দেখলেও একজন এসে ফোনে একটা ভিডিও ধরিয়ে দেয় তাজকিয়ার হাতে। ভিডিও চালু করতেই হাতটা কেঁপে ওঠে তাজকিয়ার। বুকে দামামা বাজতে শুরু করে। কান দুটো গরম হয়ে আসছে। তার তার নগ্ন ছবি। ক্যান্টিনে বসে থাকা দীপ্তর সাথে ছবি, গতকাল ক্যাম্পাসে দীপ্তর হাত ধরে রাখার ছবি। কিন্তু ছবির অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে সে দীপ্তকে আটকে রেখেছে, দীপ্ত তাকে নয়। সাথে কিছু মেসেজের স্ক্রিনশট যেখানে তার আইডি থেকে মেসেজ গেছে এমন যে সে দীপ্তকে সম্পর্কে আসার জন্য বোঝানোর চেষ্টা করছে। যখন রাজি হচ্ছে না তখন তার বিভিন্ন নগ্ন ছবি দিয়ে প্রলোভন দেখাচ্ছে। মাথার ভেতর দপদপ করে ওঠে। টলে ওঠে পা। ঝাপসা চোখে দেখতে পারে না বাকিটুকু। হাত খসে পড়ে যেতে নেয় ফোনটা। তখনই একজন ধরে বলে ওঠে, এই বেশ্যা, এই ফোনের দাম জানিস? ভাঙলে কিনে দিতে পারবি? পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আরে পারবে না মানে? ওর তো টাকার অভাব থাকার কথা না। এই লাইনে কি কারো টাকার অভাব হয় নাকি? তাই তো কাস্টমার ডাকলেই টাকা। কিরে তাই না তাজকিয়া? এতক্ষণ হতবুদ্ধির ন্যায় সবটা শোন মিতালি। ভিডিও দেখে তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু মেয়েগুলোর বাক্যবাণে আর থেমে থাকতে পারে না। কি সব কথা বলছেন আপনারা? তাজকিয়াকে আপনারা চেনেন না? ও কি এমন? এসব আমরা জানি না। ভিডিওর মেয়েটাকে? এই মেয়ে না? দীপ্ত ভাইয়ের হাত ধরে রাখা মেয়েটাকে? এই মেয়েটা না? মেসেজে ওইসব কথা বলেছে কে? এই মেয়েটাই। ওর আসল রূপ বোঝা হয়ে গেছে আমাদের। উপরে সাধু সেজে তলে তলে শয়তানি করে বেড়ায়। পতিতা কোথাকার। আর শুনতে পারে না তাজকিয়া। ঝাপসা, ভেজা চোখ নিয়ে দৌড়ে যায় রুমে। তার পেছনে পেছনে ছুটে আসে মিতালি। সে তো জানে তার তাজকিয়া কেমন। কেউ কথা শোনাতে ছাড়েনি। যেই মেয়েটা বিপদে পড়লেই সাহায্যের জন্য ছুটে যেত তাজকিয়ার কাছে, যাদের চোখের মনি ছিল তাজকিয়া তারাও জঘন্য ভাষায় অপমান করেছে। রুমে যেতে না যেতেই তাসমিয়া কল করে বোনকে। ফোন কানে নিয়ে বসে থাকে তাজকিয়া। ভেসে আসে তাসমিয়ার কম্পনরত কণ্ঠস্বর। তাজ, তাজ। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। তার বোন কেমন সেটা সে ভালো করেই জানে। মিতালি রুমে ঢুকে দেখে ফোন কানে নিয়ে বসে থাকা তাজকিয়াকে। তার হাত থেকে ফোন নিয়ে নিজে কথা বলে সান্ত্বনা দেয় তাসমিয়াকে। সেই কল কাটতে না কাটতেই আননোন নাম্বার থেকে ফোন আসে। রিসিভ করে কানে নিতেই মিতালি শোনে ২০ বাক্যের মতো কিছু শব্দ। এক রাতের রেট কত? আরও কিছু কথা শুনে বোঝা যায় ছেলেটা এই ভার্সিটিরই ছাত্র। ছি! মানুষের মন মানসিকতা এত নীচ। ফোন অফ করে দেয় মিতালি। তাজকিয়ার মাথা ওঠাতেই নজরে আসে কষ্ট চেপে লাল হয়ে থাকা আখিদ্বয়। ভেসে আসে আকুল কণ্ঠস্বর, যেটা মিতালি কখনো শোনেনি, কোনোদিন না। ওরা আমার সব শেষ করে দিল মিতা। সব। তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব ৬। তাজকিয়া ভার্সিটির এক পরিচিত মুখ। বিভিন্ন অনুষ্ঠানে উপস্থাপিকা হিসেবে তাকে দেখা যায়। মেয়েটার বাচনভঙ্গি চমৎকার। সেই হিসেবে ভার্সিটিতে তার বেশ সুনাম আছে। আছে জানাশোনা। শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে প্রায় পুরো ভার্সিটির শিক্ষার্থীদের কাছেও সে সুপরিচিত। তাই সাধারণভাবে তার ছবি পাওয়াও খুব একটা কষ্টকর না। বিভিন্ন সেমিনারে তার বক্তব্য, অনুষ্ঠানে তার উপস্থাপনার ছবি ভার্সিটির ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যায়। সেখান থেকে ছবি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবির নগ্ন রূপ তৈরি করেছে দীপ্ত। এতে সাহায্য করেছে তারই কিছু সহচর। ছবি তোলা বা এডিটিং সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা ভিডিও দেখেই বলে দিতে পারবে যে সেটা এডিট করা। কিন্তু কার এত সময় আছে সত্য মিথ্যা যাচাইয়ের? গরম গরম নিউজ শেয়ারে ব্যস্ত সবাই। এমন একটা মেয়ের এমন একটা ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগলো না। হু হু করে ভিউ মিলিয়নের ঘরে পৌঁছে গেল। পৈশাচিক আনন্দে মেতে উঠল দীপ্ত। তাজকিয়ার বাবার হোয়াটসঅ্যাপেও কে যেন একটা লিংক পাঠালো। ভদ্রলোক লিংকে ঢুকতে চেষ্টা করলেন কিন্তু ফেসবুক আইডি ডিএক্টিভেট থাকার কারণে সেই ভিডিও দেখতে পারলেন না কারণ সেটা ফেসবুকের ভিডিও ছিল। আর বেশি ঘাটাঘাটিও করলেন না।
মেয়ে বলে দিয়েছে দেশে যাওয়ার আগে যেন ফেসবুক আর না চালান। নিজ কাজে মন দিলেন। চারদিকের উত্তপ্ত বিষ বাক্য থেকে তখন তাজকিয়াকে রক্ষার লড়াইয়ে নেমেছে মিতালি। তাজকিয়ার বন্ধ ফোন আর সে চালু করেনি। মেয়েটার সাথে সাথে সে থাকছে, যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। তাকে রুম থেকেও বের হতে দেয়নি মিতালি। যাবতীয় কাজ সে করে চলেছে তাজকিয়ার হয়ে। সেদিন রাতে সে তাজকিয়ার বিছানায় তার সাথেই ঘুমালো। মাঝরাতে দেখল বিছানা ফাঁকা। ভয়ে তাড়াহুড়া করে উঠতে গেলে আধো আলো আধো অন্ধকারে ভেসে উঠল সিজদার্ত এক মেয়ের প্রতিচ্ছবি। তার করুণ কান্নার স্বর দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে মিতালির কর্ণকুহরে প্রবেশ করছিল। কেঁপে কেঁপে ওঠা দেহ দেখে কান্নার মাত্রা ধরতে পারল সে। তার চোখে অশ্রু ভিড় করল। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করল প্রাণপ্রিয় বান্ধবীর জন্য। বসে থাকল নামাজ শেষ হওয়া পর্যন্ত। আধা ঘন্টা পর বিছানায় এসে বসল তাজকিয়া। কতক্ষণ নীরব থেকে মিতালিকে ঠান্ডা স্বরে বলল, আমার ফোনটা দে। স্বরের শীতলতা এই মাঝরাতে কেঁপে উঠল মিতালি। ফোন? ফোন কেন? উদ্বিগ্ন দেখালো মিতালিকে। ফোন দিয়ে কি করবি? কাজ আছে, দে। আমার ফোন দিয়ে কর। মিতালি চাইছিল না তাজকিয়ার ফোন অন করতে। সকালে ভিডিও অল্প ভিউ হওয়া সত্ত্বেও ওইরকম ফোন কল আসতে পারলে এতক্ষণে ফোন বিশ্রী কল, মেসেজে ভরে যাওয়ার কথা। সেটা দেখে তাজকিয়া কষ্ট পাবে, যেটা সে চাচ্ছে না। এই কারণেই তার যত কসরত। মিতালির দিকে ওই কান্না ফোলা চোখের শীতল দৃষ্টি নিক্ষেপ করে তাজকিয়া বলল, আমার ফোনটা দে মিতা। আর কিছু বলার সাহস পায় না মিতালি। দিয়ে দেয় তাজকিয়ার ফোন। ফোন অন করতেই জঘন্য ভাষার মেসেজ চোখের সামনে ভেসে ওঠে। শক্ত হয়ে যায় তাজকিয়ার চোয়াল। সব অতিক্রম করে ফেসবুকে সাইবার এইড নামের এক পেজে যোগাযোগ করে সে। ঘটনার আদ্যোপান্ত জানায়। সাথে দেয় ভিডিওতে ব্যবহার করা ছবির অরিজিনাল কপি। রাত ৩টায় ওই শহরের আরেক প্রান্তে বিস্ময়, রাগে কাঁপতে থাকা এক চক্ষু পড়ে পুরো মেসেজ। অতি কষ্টে নিজেকে শান্ত করে আশ্বাস দেয় কাজ সমাধার। ফোন অফ করে মিতালিকে তাজকিয়া জানায় কাল থেকে ভার্সিটি যাওয়ার কথা। দৃঢ়পদ তাজকিয়াকে দেখে বিস্মিত হয় মিতালি। জিজ্ঞেস করে, তুই এত শান্ত আছিস কিভাবে? হাসে তাজকিয়া। আলো আধারির খেলায় বড় নির্মল দেখায় সেই হাসি। হাসিমুখেই উত্তর দেয়, আমি কি কোনো দোষ করেছি? তড়িৎ উত্তর দেয় মিতালি, না। আমি জানি আমি কোনো দোষ করিনি। আমার আল্লাহ জানেন যে আমি নিরপরাধ, আমার উপর জুলুম করা হয়েছে। আর জানিস, মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ডাইরেক্ট অ্যাকশন হয়। সেই আল্লাহর কাছে মাত্র বিচার দিয়ে আসলাম। এখন শুধু বিচারকার্য দেখার অপেক্ষা। ব্যাস, এটুকু কথা যেন ভেতর থেকে মিতালিকে নাড়িয়ে দেয়। কতক্ষণ অভিভূতের মতো বসে থাকে সে। ভাবে তাজকিয়ার সেই শক্তির উৎসের কথা। ধ্যান ভাঙ্গে তাজকিয়ার ডাকে, শুয়ে পড়। টেনশন নেই। আল্লাহ চাইলে এই সময় দ্রুত কেটে যাবে। আমতা আমতা করে মিতালি বলে, কালকে যখন ভার্সিটি যাবি এক কাজ করলে হয় না? কালকে না হয় বোরখা নেকাব পরে যাস। অনেক মুসলিম মেয়েরা তো পরে। স্থির চোখে তাকিয়ে তাজকিয়া বলে, তারা পরে পর্দা করার খাতিরে। আর তুই আমাকে বলছিস নিজের মুখ লুকিয়ে রাখার জন্য। উদ্দেশ্যটা এক না। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে মুখ লুকিয়ে চলতে হবে। তাই এটা হচ্ছে না। কথা শেষ করেই চোখ বন্ধ করে তাজকিয়া। মিতালি চেয়ে রয় ওই স্নিগ্ধ আনন পানে। দীর্ঘশ্বাস ছেড়ে সেও অপেক্ষা করে এক নতুন দিনের, নতুন ঘটনার। ভার্সিটি যাওয়ার পথে হাজারো কটাক্ষ ভরা কথা হজম করে তাজকিয়া। চুপচাপ সয় নেয়। কিন্তু মাথা নিচু করে না। স্বাভাবিকভাবে ক্লাস করে। কটু কথা হজম করতে করতে পার হয় 2 দিন। তৃতীয় দিন ভার্সিটিতে পুলিশ এসে হাজির হয়। হইচই পড়ে যায়। মিতালির আগ্রহে সেদিকে পা বাড়ায় তাজকিয়া। সাইবার ক্রাইম করায় ভার্সিটির কিছু ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। এই দলের মাঝে আছে দীপ্ত এবং তার সহচর। দীপ্তকে দেখে সবার চোখ কপালে ওঠে। 2 দিন আগের ভিকটিম আজকের আসামি। পুলিশের সাথে থাকা একজন ফরমাল পোশাকের লোক জানান দেয় দীপ্তর করা নানান রকম কুকর্মের কথা। এই পর্যন্ত কত মেয়েকে সে ব্ল্যাকমেইল করেছে সেটা সে নিজেই জানে না। মেয়েদের নগ্ন ছবিতে তার ফোন ভরপুর।
সেই ফোন তারা বাজেয়াপ্ত করেছে। এরকম নগ্ন ছবি তৈরি করে মেয়েদের ব্ল্যাকমেইল করে হয় তাদের থেকে টাকা আদায় করত অথবা সম্মানহানি করত। এরকম মেয়ের সংখ্যা সম্বন্ধে এখনো শিওর হতে পারেনি তারা। পুলিশ দল মনোযোগ দিয়ে সেই সকল তথ্যের প্রমাণ দেখছিল। সেই সুযোগে দীপ্ত পালাতে চেষ্টা করে। খেয়াল করে পুলিশ বাহিনীর একজন শুট করে তার দিকে। পায়ে গুলি লাগায় লুটিয়ে পড়ে দীপ্ত। ভাগ্যের কি দারুণ খেলা! একদম তাজকিয়ার পায়ের কাছে পড়ে সে। তাজকিয়া চেয়ে দেখে সেই রক্ত। এর চেয়ে বেশি রক্ত কি তার বুক থেকে খরিত হয়নি? দীর্ঘশ্বাস ফেলে হোস্টেলের বিপরীত পথে হাঁটা শুরু করে সে। মিতালি থামায় না। মেয়েটা আজ একটু একা থাকুক। এই পুরো ঘটনা ভিডিও করে কিছু উৎসুক ছাত্র। সেটাও ভাইরাল হয়ে যায় কিছু সময়ের ব্যবধানেই। তাজকিয়ার ভিডিওর দ্বিগুণ ভিউ হয় সে ভিডিওতে। মুখ বন্ধ হয় মুখোশ পরে থাকা কিছু মানুষের। স্বস্তির শ্বাস নেয় তাসমিয়া। অথচ তাজকিয়ার পিতামাতার কাছে ঘটনা অজানাই থেকে যায়। ফুটপাথ ধরে টিটুর সাথে হাঁটছে তাজকিয়া। আসার পর থেকে কিছু বলেনি সে। আপার মন ভালো নেই বুঝতে পেরে টিটুও কিছু বলেনি। অস্ত যাওয়া সূর্যের দিকে তাকিয়ে টিটু তার আপাকে শুধায়। কেমন আছেন আপা? মিলিত হতে থাকা সেই সূর্যর দিকে দৃষ্টি স্থির রেখে তাজকিয়া বলে, আলহামদুলিল্লাহ। আশ্চর্য! তার গলাটা এমন কেঁপে উঠল কেন? একই আকাশ পানে তাকিয়ে সে তাকায় হাতে থাকা লাগেজের দিকে। আকাশের মহাশূন্যে চিঠি দিয়ে যায়। আমার জন্য অপেক্ষা করো সুল্লিতা। প্লিজ। তোমাকে পাওয়ার জন্য। বিনতে ফিরোজ। পর্ব ৭। ঘড়ির কাঁটার অবিরাম বয়ে চলা কখনো ঘায়ে মলম লাগায় আবার কখনো ছিনিয়ে নিয়ে যায় সুখের সময়। তাজকিয়ার ক্ষেত্রে বয়ে চলা সময়টা ছিল অন্যরকম। যতটা অন্যরকম হলে একটা মানুষের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে ততটা অন্যরকম। সেই শহর থেকে সে চলে এসেছে নিজ শহরে। বাবা মা হজ্জ থেকে ফিরে এসে ঘটে যাওয়া ঘটনা জানতে পেরে আর থাকতে দেননি ওকে ওখানে। এখন শুধু পরীক্ষার সময় তাজকিয়া মিতালির মেহমান হয়। নয়তো তার ঠিকানা নিজ শহরেই। তবে আজ ভিন্ন কারণে পুরনো স্মৃতি দিয়ে ঘেরা সেই শহরটায় আসা। সাথে আছে তালহা। এই যে তার হাত ধরে হেঁটে চলা ছেলেটা তালহা হয়ে উঠল, এই গল্পটা সে বারবার মনে করতে চায়, বারবার। সুখস্মৃতি যাবর কাটা বোধহয় তাজকিয়ার কাছে ভীষণ প্রিয় একটা কাজ। গন্তব্যে পৌঁছানোর আগে সে আবার স্মৃতির পাতায় ডুব দেয়। তাজকিয়াকে আপা মনে করা টিটু যখন জানল তার আপা এই শহর ছেড়ে চলে যাবে কি কান্নাটাই না কেঁদেছিল সে। কোনোদিন কি এভাবে কেঁদেছিল টিটু? উহু কাঁদেনি তো। তার পাশে তো তার আপা ছিল। কিন্তু আপা চলে গেলে? টিটুর কান্না দেখে তাকে আর ছেড়ে আসতে পারে না তাজকিয়া। তাকে নিয়েই বাড়ির পথে হাঁটা দেয়। পরিবারকে জানায় এটা তার ভাই। মেয়ের চিন্তায় অসুস্থ বাবা মেয়েকে ফিরে পেয়েই খুশি হন তাই মেয়ের ইচ্ছায় বাধা দেন না। তবে বাদ সাধে টিটু নিজেই। সে জানায় সে তার আপার কাছে পাশে থাকতে চায় তার মানে এই না তাকে তার বাসায় থাকতে হবে। কিন্তু তাজকিয়া তাকে আবার সেই পথে ফিরে যেতে দিতে নারাজ। পরিবারের সবার সম্মতিতে কাছের একটা বোর্ডিং স্কুলে টিটুকে ভর্তি করে দেওয়া হয়। জন্মনিবন্ধনের জন্য বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের দরকার যেটা টিটুর ছিল না। তাজকিয়ার মা অগ্রগামী হয়ে নিজের এবং স্বামীর পরিচয়পত্র দিয়ে ভর্তিতে সাহায্য করেন। সেই থেকে তাজকিয়ার বাবা মা হয়ে উঠল টিটুর আব্বা আম্মা। তখন টিটুর অনুমতিক্রমে তার নাম পাল্টে নিজের নামের সাথে মিলিয়ে তাজকিয়া নাম দেয় তালহা। এই তো আজকের ৮ বছরের তালহা খুব সাবধানে তার আপার হাত ধরে রাস্তায় হেঁটে চলেছে। এই তো সেই তালহা। তালহার প্রশ্নে ভাবনা থেকে ফিরে আসে তাজকিয়া। আপা, কোন জায়গায় যেন আমরা যাব? নাম কি জায়গাটার? বলা বাহুল্য তালহার ভাষারীতির পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে চলাফেরায়ও, শুধু অমলিন আছে আপার জন্য ভালোবাসাটা। তাজকিয়ার ধীর কণ্ঠ শোনা যায়। এই যে চলে এসেছি। রাস্তা পার হব এবার। তাজকিয়ার মনটা নিমিষেই আবার খারাপ হয়ে যায়। কোনো পুরুষের প্রতি আর ভরসা করতে চায় না এই মনটা। পুরনো ঘটনা কোমল মনে একটা দগদগে ঘা তৈরি করেছে। তার রেশ এখনো কাটেনি। কিন্তু বড় মেয়েকে সুপাত্রে দান করার পর ছোট মেয়ের চিন্তায় অসুস্থতা বেড়েই চলেছিল তাজকিয়ার বাবার, তার উপরে দাদির অনবরত বিয়ে নিয়ে তোলপাড়ের কারণেই আজকে তাদের ঠিক করা ছেলের সাথে দেখা করতে আসা। ছেলে নাকি বাবা মায়ের পছন্দ হয়েছে।
এখন শুধু তাজকিয়ার মতের অপেক্ষা। মেয়েটা তো মনে মনে পণ করেই ফেলেছে যেমনই হোক বাবাকে বলবে ভালো লাগেনি পাত্র। ছেলে মানুষের উপরে তার বিতৃষ্ণা এসে গেছে। আর ভিডিওর কথা শুনলে নিশ্চয়ই পিছিয়ে যাবে। হাহ, কেই বা এমন মেয়েকে বউ হিসেবে চাইবে। যদিও বাবা মা ভিডিওর কথা বলতে নিষেধ করেছেন তবুও তাজকিয়া বলবে, এটা কোনো লুকানোর বিষয় নয়। একদিন না একদিন প্রকাশিত হবেই। তখন কি হবে? রেস্টুরেন্টে বুক করা নির্ধারিত কেবিনে তালহাকে নিয়ে চলে যায় তাজকিয়া। এসির শীতলতায় মুখের আবরণ আলগা করে। টিস্যু দিয়ে মুছে নেয় জমে থাকা ঘামটুকু। তালহাকে বসতে বলে আড়াআড়ি থাকা আরেকটা সোফায়। মুখোমুখি জায়গাটা ফাঁকা রাখে। এরই মাঝে ফোন আসে মিতালির। কেমন আছিস তাজ? ফোন কানে নিতেই হাসি ফুটে ওঠে তাজকিয়ার মুখে। হাসি মুখেই জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? ভালো। শোন, আমার সাথে দেখা না করে কিন্তু বাসায় যাবি না, ঠিক আছে? আচ্ছা। ফোন রাখার আগেই ভেসে আসে একটা পুরুষ কণ্ঠ। আসসালামু আলাইকুম। ফোন রেখে দেয় তাজকিয়া। ঘাড় ঘুরিয়ে সালামদাতার দিকে তাকাতেই যেন স্নিগ্ধ এক আবেশ ঘিরে ফেলে তাকে। উত্তর নেয় সে, ওয়া আলাইকুমুস সালাম। এদিকে লোকটাকে তীক্ষ্ণ নজরবন্দি করেছে তালহা। তার আপাকে বিয়ে করবে, লোকটাকে দেখতে হবে না ভালো করে। পরপর নীরবতা নেমে আসে উভয় পক্ষ থেকে। সামনে থাকা পুরুষই গলা খাকারি দিয়ে কথা শুরু করে। আপনি কি অনেকক্ষণ এসেছেন? বেশি দেরি করে ফেললাম? ঘাড় নাড়িয়ে না জানায় তাজকিয়া। বলে, অল্প কিছুক্ষণ হবে এসেছি। আচ্ছা। কিছু অর্ডার দিয়েছেন? না। তাহলে অর্ডার দেই কিছু? কি অর্ডার দিব বলেন? আপনার যা ইচ্ছা। আমি তো আর একা খাবো না, আপনিও বলুন। আমি রোজা আছি। আপনি আমার ভাইয়ের জন্য একটা আইসক্রিম অর্ডার দিতে পারেন। এছাড়া আর কিছু দরকার নেই। রোজা থাকার কথা শুনে কিছুক্ষণ পলক ঝাপটায় অচেনা পুরুষ। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে তালহার দিকে হাসি হাসি মুখ করে তাকাতেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে হাসি বন্ধ হয়ে যায়। কি ভাইবোন এরা! একজন তো তাকাচ্ছেই না, সেই যে কোলের উপর নজর দিয়েছে তো দিয়েছেই। আরেকজন নজর সরাচ্ছেই না। বাহ, দারুণ! অর্ডার দিয়ে কথা আগায় অপর পক্ষ। জীবন সঙ্গী হিসেবে আপনি। কথা পূর্ণ করতে দেয় না তাজকিয়া। কথার মাঝেই ত্রস্ত কণ্ঠে বলে ওঠে, 1 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। কথাটুকু শোনে মানুষটা। তারপর নিজের কথা পূর্ণ করে। জীবন সঙ্গী হিসেবে আপনি কেমন মানুষ চান? নিজ কথার বিপরীতে অসংলগ্ন উত্তর পেয়ে চোখ উঠিয়ে তাকায় তাজকিয়া। এটা কেমন উত্তর হলো? আমি আপনাকে কিছু বলেছি। আমিও আপনাকে কিছু বলেছি। বুঝতে পারে উত্তর না দিলে উত্তর মিলবে না। সচ্চরিত্রবান কোনো মানুষকে, যার মাঝে ইসলামের প্রতি ভালোবাসা আছে, আগ্রহ আছে মেনে চলার। ব্যাস এটুকুই? জি। নত কণ্ঠে জবাব দেওয়ার পর তাজকিয়া আবার বলে, 1 বছর আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সরল কণ্ঠে পুরুষটি শুধায়, কি নিয়ে? অস্বস্তি ভর করে তাজকিয়ার চোখে মুখে। আমতা আমতা করে বলে, শত্রুতাবশত কেউ এই ব্যবহার করে। আর বলতে পারে না মেয়েটা। স্মৃতিগুলো চোখে ভাসে। দুর্গন্ধ যেন ভেসে আসে সেই স্মৃতি থেকে। তবে সামনের মানুষটা স্বাভাবিক। ও আচ্ছা, বুঝতে পেরেছি। সে কে ছিল? পুরনো প্রেমিক? না, লোকটা হিন্দু ছিল। বলেছিল সে মুসলিম হতে চায়, আমি যেন তাকে সাহায্য করি। আমাকে পাশে থাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার সন্দেহ লাগায় সরে আসি, প্রস্তাব নাকচ করি। তাই এরকম করেছে। আবারও নেমে আসে নীরবতা। তালহা আইসক্রিম খাচ্ছে আর তার শকুন দৃষ্টি নিক্ষেপিত লোকটার উপর। এই লোকটাকে একটু চেনা চেনা লাগছে না? পুরুষটি আবার শুধায়, আমাকে জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন নেই আপনার? তাজকিয়া কিছুটা অবাক হয়। ভিডিওর কথা শুনেও নিশ্চয়ই বিয়েতে আগাবে না। তাহলে কথা বাড়ানোর মানে কি? মুখে বলে, না। তার শব্দ সংখ্যা খুবই সীমিত। তাহলে কি আমি হ্যাঁ ধরে নিতে পারি? এবার প্রকৃতই আশ্চর্য হয় তাজকিয়া। লোকটা তাকে বিয়ে করতে চাইছে? কেন? আশ্চর্য কণ্ঠেই সে বলে, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? জি। সেই জন্যই এখানে আসা। আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল জেনেও? এখানে কি আপনার কোনো দোষ আছে?
না আবার হ্যাঁ। ভ্রু কুঁচকে আসে মানুষটার। এটা আবার কেমন উত্তর? মানে? সরল দৃষ্টিতে দেখতে গেলে আমার কোনো দোষ ছিল না। আমি ছিলাম ভিকটিম। কিন্তু এখানে আমার একটা ত্রুটি ছিল। আমার অবাধ চলাফেরা লোকটাকে সুযোগ দিয়েছিল। নতুবা সে আমাকে ফাঁসানোর সুযোগ পেত না। গভীর চিন্তা দেখে মুগ্ধ হয় সামনে বসা মানুষটা। প্রসন্ন কণ্ঠে বলে, এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অবাধ চলাফেরায় লাগাম টেনেছেন। তাহলে আর সমস্যা কথায়? প্রকৃতই লাগাম টেনেছে তাজকিয়া। নিজেকে আবৃত করেছে পবিত্রতার আবরণে। এখন চাইলেই যে কেউ তাকে দেখতে পারে না। থাকতে হয় অনুমতি, বৈধ অনুমতি। কিন্তু যখন ভিডিও বা এ সম্পর্কিত কোনো কথা আপনার পরিবারের কাছে যাবে তখন তাদের কিভাবে হ্যান্ডেল করবেন আপনি? দৃঢ়চিত্তের উত্তর ভেসে আসে। এটা আমার দায়িত্ব। আমার জীবনের অংশ হলে আমি আপনার কোনো অসম্মান আমার সূত্র থেকে হতে দেব না। এটা আমার অঙ্গীকার। অপলক চেয়ে রয় তাজকিয়া। এই অঙ্গীকারে টালমাটাল হয়ে যায় মন। অনড় রইল কি তার ভাবনা? যাবার কালে তাজকিয়ার পেছনে তালহা লোকটাকে টেনে ধরে। ভ্রু কুঁচকে সন্দেহী কণ্ঠে প্রশ্ন করে, আপনাকে আমার চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগে কোথাও দেখেছি। সহাস্য কণ্ঠে জবাব আসে, গুড। কারোর তো চেনা উচিত। শালা সাহেবের যে আমার কথা মনে আছে তাতে আমি ধন্য। এই আপনার নাম কি? হাসি মুখে লোকটা উত্তর দেয়, ইশতিয়াক। ইশতিয়াক মাহমুদ। জীবনের অনেক বড় একটা মোড় পার করে ফুল সজ্জিত একটা কক্ষে বসে আছে তাজকিয়া। কিভাবে সবটা হয়ে গেল সে বলতে পারে না। কেমন ঘরে থেকে বিয়েটা করে ফেলল সে? বিয়ে? হ্যাঁ বিয়েই তো। লোকটাকে সে ফেরাতে পারেনি। তার জীবনের অংশ হয়ে গেছে। তার অঙ্গীকারে বাধা পড়েছে। দরজা খোলার আওয়াজে ভাবনাচ্যুত হয় তাজকিয়া। তাকিয়ে দেখে মানুষটার আগমন। এই ঘরে, তার জীবনে। সামনে এসে দাঁড়ায় ইশতিয়াক। তখনও তার দিকে এক ধ্যানে তাকিয়ে তাজকিয়া। শব্দ করে ইশতিয়াক। তাজকিয়ার যান্ত্রিক কণ্ঠ ভেসে আসে, আমার মতো মেয়েকে কেন বিয়ে করলেন আপনি? হাসে ইশতিয়াক। জবাব দেয়, কারণ আমি জানি তুমি নির্দোষ, পবিত্র। ঠিক তোমার নামের মতো। নতুন মানুষটার নতুন সম্বোধনের পলক ফেলে তাজকিয়া। দৃঢ় বিশ্বাসী লোকটার চিত্ত চেয়ে শুধায়, কিভাবে জানেন? ইশতিয়াক অনুভব করে সবটা জানানোর তাগিদ। সবটা। নরম, শান্ত কণ্ঠে অনুমতি চায়। চলো বারান্দায় যেয়ে বসি। পা বাড়ায় তাজকিয়া। নতুন মানুষটার সাথে নতুন জীবনে। পরিবেশটা শান্ত, শীতল। স্বচ্ছ আকাশে পূর্ণ চাঁদ তার দুটি ছড়িয়ে চলেছে অনিমেষ। ইশতিয়াকের দৃষ্টি ওই চাঁদের দিকে আর তাজকিয়ার দৃষ্টি ইশতিয়াকের দিকে। লম্বা দম নিয়ে ইশতিয়াক বলা শুরু করে, তোমাকে আমি প্রথম দেখেছি গণগ্রন্থাগারে। উপস্থাপিকা হিসেবে। মানুষ শুদ্ধ ভাষা শেখার পরে নিজের আঞ্চলিক ভাষাকে হে করে, খাটো চোখে দেখে। কিন্তু তুমি দাদির সাথে যেভাবে কথা বলছিলে সেটা আমার মন ছুঁয়ে গেছিল। তোমার ভাষার ব্যবহার আমার মনে মুগ্ধতা ছড়িয়েছিল। এটা ছিল ফার্স্ট ইমপ্রেশন। যেটা দারুণ ছিল। সেকেন্ড এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইমপ্রেশন, ওই দিন বিকেলে তালহার সাথে তোমার ব্যবহার আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তোমার আর তালহার পিছু নিয়েছিলাম আমি, অজান্তেই। তুমি চলে যাওয়ার পরে তালহার কাছে শুনেছি ওকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলার গল্প। ছেলেটার চোখ কথা বলছিল যেন। এখান থেকেই ভালোলাগা শক্ত ভিত গেঁথে নেয়। তারপর তোমার সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করি। আম্মু বিয়ের কথা বলছিল। আমি তোমাকে নিয়ে ভাবতে চেয়েছিলাম। এর মাঝেই লন্ডনে আমি একটা কোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেখান থেকে ডাক আসে। প্রস্তুতি নেই বিদেশ পাড়ি দেওয়ার। কিন্তু ফ্লাইটের ঠিক 3 দিন আগে আমার জীবনে যেন একটা ঝড় বয়ে যায়। রাত 3টার দিকে সাইবার এইডের পেজে একটা মেসেজ আসে। আমি সেই পেজের একজন দায়িত্বশীল ছিলাম। ওই টাইমটা আমার জন্য বরাদ্দ ছিল। তখন পেজের দায়ভার আমার উপর থাকত। সেই সময়ে একটা ভিডিও আসে একটা মেসেজ। সেগুলো দেখে আমি বাকরুদ্ধ হয়ে যাই। যেই মেয়েটাকে আমি আমার জীবনের অংশ করতে চাচ্ছি সেই মেয়েটাকে নিয়ে কেউ নোংরা খেলায় মেতে উঠেছে। রাগে আমার সব ধ্বংস করে দিতে ইচ্ছে করছিল। নিজেকে শান্ত করে জালের গভীরে যেতে চাইলাম।
যেসব ছেলেরা এরকম কাজ করে থাকে সাধারণত তাদের এরকম আরও হিস্ট্রি থাকে। আমি চাচ্ছিলাম সেটা বের করে ওই স্কাউন্ড্রেলটাকে একটা উচিত শিক্ষা দিতে। আমার এক বন্ধু তখন সদ্য গোয়েন্দা বিভাগে যুক্ত হয়েছে। ওকে রিকোয়েস্ট করলাম আমাকে হেল্প করার জন্য। তারপর অমানুষটার রেকর্ড বের করলাম। 2 দিন লেগে গেল এটা করতে করতে। তোমাকে এই সম্পর্কিত কোনো মেসেজ না করে সোজা পুলিশ কেস করেছিলাম। যেহেতু অনেক মেয়ে জড়িত ছিল, যাদের কেস তোমার চেয়েও জটিল। আর আমি চাইনি তোমাকে থানা পুলিশ দৌড়াদৌড়ি করতে হোক, তাই আর পেজ থেকে কোনো মেসেজ যায়নি। তুমি জানো কি না জানি না, ওর ওপর অনেকগুলো রেপ কেস হয়েছে। তারপর সাক্ষীদের স্টেটমেন্ট সহ যাবতীয় কাজ শেষ করে গত মাসে ওকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। ওর খবরটা এই পর্যন্ত আমি নিতাম না। কিন্তু ওই যে তুমিতে এসেই নিয়মগুলো পাল্টে যেতে লাগলো। বিদেশের মাটিতে আমি নতুন এক মূল্যবোধের সাথে পরিচিত হয়েছি। নিজেকে, নিজের সত্তাকে আর এই সত্তার স্রষ্টাকে নতুন করে চিনতে শিখেছি। যখন এই পথে থাকার দৃঢ় শপথ নিয়েছি তখন মনে হলো আমি যেন তোমাকে হারিয়ে ফেললাম। কারণ মনের মিল থাকে না এমন মানুষকে ভালো লাগলেও তাকে জীবনসঙ্গী করা যায় না। তোমার কথা মনে হলে শুধু আল্লাহর কাছে কল্যাণ চাইতাম। 2 মাস আগে যখন দেশে ফিরলাম তখন তোমার খোঁজ নিতে চাইছিলাম বারবার। আবার ভাবছিলাম কাজটা কি ঠিক হবে। সব দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যেদিন খোঁজ নিলাম আল্লাহ আমাকে সত্যিই আমার কল্যাণ দেখালেন। আম্মুর সাথে তোমার ভিডিওর কথাটা নিয়ে আলোচনা করলাম। আমি জানি না আমার আম্মুর সম্পর্কে তোমার কেমন ধারণা তৈরি হয়েছে, তবে আম্মু তোমার পুরো ঘটনা শুনে প্রায় 1 ঘন্টা ধরে কান্নাকাটি করেছে। 2 দিন ঠিকমতো কিছু খাওয়া দাওয়া করেনি। তারপর 3 দিনের দিন আর ঘাট বেঁধে নেমে গেল তোমাকে বাড়ির বউ করে আনতে। তারপর আল্লাহ আমাকে আমার কল্যাণ দান করলেন। লম্বা কথা শেষে থামল ইশতিয়াক। তাজকিয়ার পানে চেয়ে দেখল মেয়েটার কপল অশ্রুতে মাখামাখি। হাসল সে, সুখের হাসি, পাওয়ার হাসি। তারপর বলল, চলো স্বচ্ছ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমাদের নতুন জীবন শুরু করি। তাজকিয়া বিড়বিড়ায়, স্বচ্ছ, স্বচ্ছ। কাপা কাপা গলায় জিজ্ঞেস করে, এত কিছু আপনি কেন করলেন? মধুর হেসে ইশতিয়াক বলে, তোমাকে পাওয়ার জন্য। আবার বলে, তুমি আমার জীবনের কল্যাণ, স্বচ্ছতা। তোমাকে আমি স্বচ্ছ বলেই ডাকব। চলো। বাড়িয়ে রাখা হাত আঁকড়ে ধরে তাজকিয়া। চলতে চলতে নিজ উদ্যোগে শক্ত করে সেই হাতের বাঁধন। টের পেয়ে হাসে ইশতিয়াক। সেও শক্ত করে ধরে তার স্বচ্ছর হাত। নতুন এই বন্ধন শুরু হয় রবের প্রতি কৃতজ্ঞতায় সামিল হয়ে। সমাপ্ত।